নমস্কার, আপনি হচ্ছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। জোট নিয়ে জটের জল্পনা আপাতত আর নয়, তার কারণ 12 তুগলক লেনের বাড়িতে ডেকে 10 জন প্রদেশ কংগ্রেস নেতাকে রাহুল গান্ধী নাকি বলে দিয়েছেন যে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কোনো জোট হচ্ছে না। বহুদিন পরে তাহলে কি রাজ্যে চতুর্মুখী লড়াই শুরু হতে চলেছে? আর এই রাজ্য থেকে আমরা যদি একটু নজর রাখি সুপ্রিম কোর্টে, সেখানে কি হচ্ছে? সারদার ক্ষেত্রে কি সত্যি সত্যি সিবিআই তদন্ত দেবে সুপ্রিম কোর্ট? আজকে সারদার মামলার শুনানি ঠিক কোথায় দাঁড়িয়ে? পাশাপাশি অবশ্যই আমরা আদালত চত্বরে, সর্বোচ্চ শীর্ষ আদালত চত্বরে আরেকটা ঘটনার দিকেও এই প্রতিপক্ষের নজর থাকবে। সাহারাশ্রী সুব্রত রায়ের মুখে কালি ছিটিয়ে দিলেন এক ব্যক্তি। কি ঘটনা আপনাদের দেখাবো এবং অবশ্যই তার বিশ্লেষণ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার পাশে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায় তার পাশে রয়েছেন, অন্যদিকে রয়েছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। কিন্তু সবার আগে আপনাদের দেখাবো যে এই 12 নম্বর তুগলক লেনের বাড়িতে রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেসের 10 জন নেতার ঠিক কী কথা হলো। সূত্রের ভিত্তিতে, অবশ্যই কংগ্রেস সূত্রের ভিত্তিতে আমরা দেখানোর চেষ্টা করব ঠিক কী ছিল সংলাপ এবং ঠিক কী ভাষায় কীভাবে বললেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হচ্ছে না। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আপত্তি সত্ত্বেও এর আগে একাধিকবার তৃণমূলের সঙ্গে জোট করেছে কংগ্রেস, কিন্তু এবার আর তেমন হবে না বলেই বার্তা দিয়েছেন খোদ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। সোমবার দিল্লির 12 নম্বর তুগলক রোডে রাজ্যের 10 কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেন রাহুল। বার্তা দেন, প্রদেশ নেতারা না চাইলে জোট হবে না, কিন্তু প্রবীণ নেতাদের ভোটে লড়তে হবে। কংগ্রেস সূত্রে খবর, আলোচনা শুরুতেই রাহুল জানতে চান, আপনারা কি তৃণমূলের সঙ্গে জোট চান? এই প্রশ্নের জবাবে সকলেই কার্যত সমস্বরে জানিয়ে দেন তারা তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জোট চান না। এই কথা শোনার পরই রাহুল জোট হবে না বলে তাদের আশ্বস্ত করেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান। কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের নেতাদের কাছে এরপর রাহুল জানতে চান কিভাবে লড়ার কথা ভাবছেন। তারপর নিজেই বলেন, আমি চাই ঐক্যবদ্ধ সংগঠনের বার্তা দিতে সব বর্ষিয়ান নেতা ভোটে লড়ুন, এতে নিচু স্তরের কর্মীরা উজ্জীবিত হবেন, এ ব্যাপারে কোনো অজুহাত শুনব না। সূত্রে খবর, বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমিও সব প্রবীণ নেতাকে প্রার্থী করার পক্ষপাতী, কিন্তু অনেকেই নানা অসুবিধার কথা বলছেন। একথা শুনে রাহুল জনে জনে প্রশ্ন করতে শুরু করেন। শুরুতেই মানুষ ভূঁইয়া বলেন, জেলা কংগ্রেস কমিটি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জগন্নাথ গোস্বামীকে প্রার্থী করার প্রস্তাব পাঠিয়েছে। জগন্নাথ আমার দীর্ঘদিনের সতীর্থ, তাকে সরিয়ে আমি কিভাবে প্রার্থী হই? আমার স্ত্রী গীতাকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন অধীর, তাতে আমার আপত্তি নেই। সূত্রের খবর, রাহুল উত্তরে বলেন, আপনার দাঁড়ানো আর আপনার স্ত্রীর প্রার্থী হওয়া এক নয়। আজ যদি আমি আমেঠি থেকে প্রার্থী না হই, অন্য কাউকে প্রার্থী করি, তাহলে কি এক হবে? এরপর আব্দুল মান্নানের মতামত জানতে চান রাহুল। হুগলির এই বর্ষিয়ান নেতা জানান, সম্প্রতি এক দুর্ঘটনায় পায়ে চোট লেগেছে, অন্য কিছু শারীরিক সমস্যাও রয়েছে। পায়ের ক্ষত দেখিয়ে রাহুলকে মান্নান বলেন, 2009 সালে লোকসভা ভোটে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে প্রার্থী করা হয়নি। 2011 সালে বিধানসভা ভোটেও আমার চাঁপদানি আসনটি জোটের স্বার্থে তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়। আবার 2012 সালে রাজ্যসভার ভোটে অনিচ্ছা সত্ত্বেও আমাকে প্রার্থী করে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়। এই পরিস্থিতিতে তার জায়গায় অমিতাভ চক্রবর্তীকে প্রার্থী করার প্রস্তাব দেন মান্নান। রাহুল জানিয়ে দেন, কাকে প্রার্থী করা হবে তা দল ঠিক করবে। বয়স হয়ে যাওয়ার কারণ দেখিয়ে ভোটে লড়তে চাননি প্রদীপ ভট্টাচার্য, তিনি নতুনদের প্রার্থী করার কথা বলেন, কিন্তু রাহুল কোনো যুক্তিই শুনতে চাননি। সূত্রের খবর, বৈঠকে এআইসিসির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শকিল আহমেদ খান বলেন, কোনো একজনকে রেহাই দিলে অসাম্য হবে, বর্ষিয়ানদের প্রার্থী করতে হলে সবাইকে করতে হবে। কলকাতা উত্তরে সোমেন মিত্র যে নিজে থেকে প্রার্থী হতে রাজি হয়েছেন তার প্রশংসাও করেন শাকিল। সোমেন মিত্র বৈঠকে বলেন, আমি আজ পর্যন্ত কখনো ভোটে হারিনি, এবার জিতবো কিনা জানি না, কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না। বৈঠক শেষে রাহুল স্পষ্ট জানিয়ে দেন, দুটি বিষয় ঠিক হয়ে গেল। প্রথমত, জোট হচ্ছে না। দ্বিতীয়ত, কাদের প্রার্থী করা হবে তা অধীর চৌধুরী হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে স্থির করবেন। দলের সকলকেই সেই সিদ্ধান্ত মানতে হবে। শেষ পর্যন্ত কি তাহলে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতারা সবাই প্রার্থী হচ্ছেন? উত্তর তাড়াতাড়ি মিলবে। এবিপি আনন্দ। সুখেন্দু, আপনার কাছে যাবো। এক হচ্ছে যে এই জন্যই প্রথম প্রশ্নটা করছি, আপনার উত্তরও আমি জানি। আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে পারি যে এখনো কি জোটের আশা করেন? আপনি বলবেন না, আপনারা জোটের আশা করছেন না, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। গুজরাট দাঙ্গার পর বাজপেয়ীর মন্ত্রিসভা থেকে প্রথম যে ভদ্রলোক প্রতিবাদে ছেড়ে বেরিয়ে গেছিলেন, আবার আমি নামটা দর্শকদের সামনেই আনছি, তাই গত 24 ঘন্টায় টেলিভিশন, ভারতীয় টেলিভিশনের দর্শক বহুবার যাকে দেখেছেন এবং একই মঞ্চে দেখেছেন নরেন্দ্র মোদীর পাশে, তার নাম রামবিলাস পাসওয়ান। প্রথম
প্রতিবাদে মন্ত্রিসভা ছেড়ে গেছিলেন, আর এই 2014 দামোদর ভাই নরেন্দ্র মোদীর পাশে রামবিলাস পাসওয়ানকে গত 24 ঘন্টা ধরে ভারতবর্ষের সমস্ত চ্যানেল দেখাচ্ছে, সমস্ত সংবাদপত্রের শিরোনাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই আজকের তারিখে এই 4 মার্চ রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোটের সম্ভাবনা আছে না নেই? না, আমার মতে কোনো আশাই নেই বা কোনো আশঙ্কা কোনো কিছুই নেই। তার কারণ হচ্ছে যে আমরা আজ থেকে বহুদিন আগে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে আমরা কংগ্রেস এবং বিজেপি এবং বাম এই শক্তিগুলোর সঙ্গে আমরা লড়াই করব এবং আমরা একলা লড়াই করব। গত পঞ্চায়েত নির্বাচনে, তারপরেও রাহুল গান্ধী নাকি কালকে বলেছেন যে আপনাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তলে তলে একটা জোটের চেষ্টা হচ্ছে, ফিলার পাঠানো। আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় বলেছেন যে কংগ্রেসের তরফ থেকে আমাদের কাছেও ফিলার পাঠানো হয়েছে। এমনও হতে পারে দুটোই সত্যি। তো সুতরাং এইসব নিয়ে তো আলোচনা করে কোনো লাভ নেই। যেখানে আমাদের দলের সুপ্রিমো বলে দিয়েছেন যে আমরা কোনো জোটে নেই, সেখানে তারপরে আর কংগ্রেসের কাছেই বা বিকল্প কি? তৃণমূল যদি তার অবস্থান পরিষ্কার করে দিয়ে থাকে, ব্রিগেডের মিটিংয়ে ঘোষণা করেছেন, তারপরেও বারবার বলেছেন, আজকেও পিটিআই সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন। সুতরাং আমাদের দলের অবস্থান পরিষ্কার করে দেওয়ার পরে কংগ্রেসের কাছে আর কি করে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার মতো অবস্থা থাকবে? সুতরাং কংগ্রেসকে তো বলতেই হবে যে আমরা একলা লড়বো, কারণ কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যতই বোঝাপড়া থাক না কেন, এটা আবার একটু আগে যেরকম বললেন দুটোই সত্যি, প্রকাশ্যে তো করতে পারবে না। না, এটা ঠিক যে রাজনৈতিক প্রেক্ষিত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হয়। আমাদেরও হয়েছে, অন্য দলেরও হয়েছে, সব দলেরই হয় ভারতবর্ষে কম বেশি। এটাই বাস্তব। তো সুতরাং এটা বাস্তব, কারণ যে কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবাংলার সমস্ত দেওয়াল একসময় সিপিএম লিখলো আধা ফ্যাসিস্ট আধা সামন্ততান্ত্রিক, কংগ্রেসের বিরুদ্ধে একদম এত বড় বড় দেওয়াল লিখন, সেই আধা ফ্যাসিস্ট আধা সামন্ততান্ত্রিক কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মেলালো। এবং যে কংগ্রেস সিপিএমকে অচ্ছুত মনে করতো, যে প্রগতি বিরোধী শক্তি, নেতিবাচক শক্তি, তার সঙ্গে কংগ্রেস হাত মেলালো। সিমিলারলি আমাদের সঙ্গে জোট হয়েছে, এনডিএর হয়েছে, ইউপিএর হয়েছে। আমি যেটা বলতে চাইছি যে রাজনৈতিক প্রেক্ষিত পরিবর্তন হলে এই লোকসভা ভোটের আগে, আমি দেখুন এই লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতা বা জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। পোস্ট ইলেকশন দেখুন, যখন নদীর কাছে আমরা পৌঁছবো, তারপরে আমরা ঠিক করবো নদীটা কিভাবে পার হবো, সাঁতরে পার হবো না সেতু দিয়ে পার হবো না নৌকো করে পার হবো, নাকি আমরা এপারেই দাঁড়িয়ে থাকবো। এটা যতক্ষণ না নদীর কাছে আমরা পৌঁছতে পারছি ততক্ষণ এই সিদ্ধান্ত তো নেওয়া যাবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আজকের দিল্লিতে তিনি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে আজকের যুগে প্রিপেড কিছু নেই, সবই পোস্টপেড। এই কথাটা একটা সিম্বলিক কথা যে, এবং ফলাফল বেরোলে তবেই সেই নদীর জলটা আপনারা দেখতে পাবেন। মনে প্রাণে যেটা নিশ্চয়ই সবাই দেখবেন, জোয়ার না ভাটা সবাই দেখবেন, এবং একুলটা ভালো না ওকুলটা ভালো সেটাও সবাই বুঝবেন, এবং কত জায়গায় কত জলে কত গভীরতা আছে সেটাও সবাই বুঝতে পারবেন। ততক্ষণ পর্যন্ত কুল থাকাই না, আমি বলিনি, একটা লাস্ট কথা, নাব্যতা কতখানি সেটাও বুঝতে পারবেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে যে এতগুলো আঞ্চলিক শক্তি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবার চেষ্টা করছেন যে একটা ফেডারেল ফ্রন্ট হওয়াটা বাঞ্ছনীয় অবস্থা, মানে সাবজেক্টিভ কন্ডিশন যেটা, সেটা কিন্তু তৈরি হয়ে আছে। কারণ ন্যাশনাল পার্টি বলতে কংগ্রেস এবং ন্যাশনাল পার্টি বলতে যে বিজেপি, তারা একক সংখ্যাগরিষ্ঠতা 91 সালের পর থেকে পাচ্ছেন না। অতএব সেখানে আঞ্চলিক শক্তির সমর্থনটা একটা বাধ্যতামূলক হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতিতে। সেখানে দাঁড়িয়ে আজকে সেটা আরো তীব্র হয়েছে, এবং এর ফলে আঞ্চলিক শক্তি এত উত্থান হয়েছে যে তারা যদি নিজেরা মনে করে যে আমরা রুল করব ভারতবর্ষকে সম্মিলিতভাবে, তাহলে ন্যাশনাল পার্টিগুলোর উপর একটা দায়িত্ব চলে আসে যে এতদিন ওদের সমর্থনে আমরা সরকার নিয়েছি, এবার হয়তো আমাদের পালা যে এই আঞ্চলিক শক্তির জোটকে আমাদেরকে সমর্থন দিতে হবে। হোয়াই নট ভাইস ভার্সা, হোয়াই নট আদার ওয়ে অ্যারাউন্ড? এই প্রশ্নটাও তো আজকে ভারতবর্ষের মানুষের করা উচিত। গণতন্ত্র তো এক পথে চলতে পারে না, সংসদীয় গণতন্ত্র, যেখানে এত কোটি কোটি মানুষ আঞ্চলিক শক্তির উপর আস্থা রাখছেন, তখন সেই মানুষের আস্থার কথাটা যদি এটা যদি পার্টিসিপেটিং ডেমোক্রেসি হয়, উল্টোটা কেন হতে পারবে না? অবশ্যই এই প্রশ্নে আসবো। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাবো, যেহেতু জোটের কথা হচ্ছে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে প্রদেশ কংগ্রেসের একটা অংশ শিল্পী সমী রাইচকে লোকসভার প্রার্থী হিসেবে দাঁড় করাতে চাইছে। শিল্পী সমী রাইচের নাম উঠে এসেছে রাহুল গান্ধীর সামনে গতকালের আলোচনায়। দেখুন, কংগ্রেসের প্রার্থী তালিকায় কি এবার বড়সড় কোনো চমক থাকতে চলেছে? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
কারণ কংগ্রেস টিভি সূত্রে খবর চিত্রশিল্পী সমীর রাইজকে প্রার্থী করার জন্য তোড়জোড় চলছে। এই বিষয়ে সমীর রাইজ এখনো চূড়ান্ত সম্মতি না দিলেও সোমবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। কংগ্রেস সূত্রের খবর বৈঠকের শেষের দিকে প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান প্রসঙ্গটি তোলেন। বলেন তারা সমীর রাইজকে প্রার্থী করতে আগ্রহী, কিন্তু সমীর রাইজ চান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। জবাবে রাহুল বলেন তার সমীর রাইজের সঙ্গে দেখা করতে কোনো অসুবিধে নেই। যদিও রাহুল দেখা করতে অসুবিধে নেই বলে জানালেও শেষ পর্যন্ত সমীর রাইজ প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি দেবেন কিনা তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। কয়েকজন নেতা নিশ্চয়ই বলেছেন এবং ওনারা বলেছেন যে আমার সাথে একটু বসতে চায়। তো বসতে আমার সাথে সবাই পারেন, আমার বিশেষ কোনো রাজনৈতিক দল বলে কথা নয়, সমস্ত রাজনৈতিক দলের সাথেই আমরা বসতে রাজি আছি, আমি বসতে রাজি আছি। কিন্তু ভোটে দাঁড়াবো কি না সেটা বলার মতো কোনো সিদ্ধান্ত আমি নিইনি। যে রাজনৈতিক দলই আমার সাথে কথা বলুক, তাদের একদম যারা ওপর শীর্ষস্থানে রয়েছেন তারাও যেন থাকেন। একদা পরিবর্তনপন্থী হিসেবে সিঙ্গুর নন্দীগ্রাম নানা ইস্যুতে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সমীর রাইজ। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল কাণ্ডেও সরব হন তিনি, প্রতিবাদে পথে নামেন, যার জেরে শাসক দলের বিরাগ ভাজন হন। এই প্রেক্ষাপটে সমীর রাইজ শেষ পর্যন্ত কংগ্রেসের হয়ে ভোটে লড়েন কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, আপনার কাছে একদম সরাসরি আপনাকে যে আক্রমণটা করা যায় সেটা হচ্ছে যে বিজেপি নেতারা যে প্যাশন দেখাচ্ছেন, যে সাহস দেখাচ্ছেন এই রাজ্যে, সেইটা কংগ্রেস নেতাদের মধ্যে কি অভাব হচ্ছে? আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন 3জন প্রাক্তন, একজন বর্তমান রাজ্য সভাপতি বিজেপির, রাহুল সিনহা বর্তমান, আর তপন শিকদার, তথাগত রায়, জুলু মুখার্জি, তারা ঝাঁপিয়ে বলে আপনি যদি এক একটা সিট ধরে তথাগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের আসন দক্ষিণ কলকাতায় দাঁড়াচ্ছেন, যেটার সম্ভাবনা কতটা শ্রমিকরা বলবে অসাধারণ, কিন্তু বাস্তব ছবিটা কতটা সেটা দেখা যাবে। তপন শিকদার আমাদের এই স্টুডিওতে, বা রোজ আমরা জানি যে একটা নিত্য গ্যাপে প্রায় প্রতিদিনটাকে ডায়ালিসিস নিতে হয়, সেই অবস্থায় ঝাঁপাচ্ছেন। জুলু মুখার্জি তার পেশাগতভাবে ক্ষতি স্বীকার করে নির্বাচনে লড়াইয়ে লড়তে হন, অত্যন্ত বিখ্যাত আইনজীবী, অত্যন্ত স্বনামধন্য আইনজীবী, ব্যারিস্টার। তো এই ক্ষেত্রে কংগ্রেস নেতারা, সিনিয়র নেতারা দাঁড়াতে দ্বিধা, এই দ্বিধা কেন? এরকম তো লোকে প্রশ্ন করতে পারে যে তারা কি সিচুয়েশন থেকে পালাচ্ছেন? কেন সোমেন মিত্র উদাহরণ হবেন না? এতজন সিনিয়র লিডার কেন অজুহাত দেবেন রাহুল গান্ধীর সামনে? না না, এটা যেটা খবর আপনারা দেখাচ্ছেন তার মধ্যে কিছু কিছু খবর যেটা আপনাদের হয়তো কল্পনা শক্তির উপর না, এটা তো একদিনের মিটিং এর খবর নয় জয়প্রকাশ বাবু, এটা আমি তাদের নিজের মুখের কথা এবং বাইটও আপনাকে বলে দেব। আমাদের কংগ্রেসের আর বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গে যদি আপনি তুলনা করতে যান সেটা একটু অন্যরকম হবে। কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোলে আপনারা বুঝতে পারবেন কজন স্থানীয় নেতা, কারণ স্থানীয় নেতা যারা দীর্ঘদিন ধরে অর্গানাইজেশন করছেন এবং আমরা 42টা সিটে যে লড়বো তা আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই বলে আসছি, কিন্তু মিডিয়া বলছিল নিশ্চয়ই জোট হবে ইত্যাদি ইত্যাদি। আজকে দেখুন সেই আমরা এখানে আপনাদের এখানে বসে আমরা প্রথমেই আপনি স্বীকার করে নিলেন যে জোট হচ্ছে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটা গত 3-4 মাস ধরে আমরা বলে আসছি বারবার। একটা কথা, আমাদের সিচুয়েশনে তো সিনিয়র লিডারে আরো বেশি করে ঝাঁপ দেওয়া উচিত, সমস্ত দ্বিধা সরিয়ে রেখে কঠিন এটাও আমরা ধরে নিচ্ছি। এখনকার পরিস্থিতিতে এটা ধরে নিয়ে আলোচনাটা করা ঠিক হবে না যে সিনিয়র লিডাররা ধরে ব্যাপার না। এ তো যারা যারা আমি আপনাকে 4 জন নাম বলতে পারি যাদের সঙ্গে সাংবাদিকরা আমরা দিবারাত্র কথা বলি, তারা 4 জনের নামে বলছেন, তারা দাঁড়াতে চাইছিলেন না, এটা বাস্তব কথা। বাস্তব কথা হচ্ছে তার মধ্যে অনেক, তারাও বলতে পারবেন না যে না আমরা উৎসাহী ছিলাম না। উৎসাহী তার জায়গায় উপযুক্ত প্রার্থী নেই এটা যদি বলেন তাহলে একটা জায়গা, যে জায়গা খালি আছে তাও তারা দাঁড়াচ্ছে না। আজকে মনে করুন যারা বলছেন, যাদের নিয়ে আপনারা আলোচনা করছেন, তারা কোনো না কোনো ভাবে পুরো কংগ্রেস দলটাকে এখানটাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে ব্যস্ত আছেন। আর তারপরে প্রার্থী তালিকা নিজেই তো ক্যামেরার সামনে বলছেন আমি সিনিয়র লিডারদের বলছি, সুতরাং সেটা আজকের দিনে কি এসে দাঁড়াবে সেটা একটা প্রশ্ন। কিন্তু আমি আরেকটা জায়গায় আপনাদের রাহুল গান্ধীর চাপে বা রাহুল গান্ধীর চাপে বলে নয়,
আজকে এখানটাতে দেখুন স্বতঃস্ফূর্ত হলো না কেন? স্বতঃস্ফূর্ত তো আমাদের বরং হচ্ছে যে এখনো পর্যন্ত যত আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি দাঁড়ানোর জন্য 42টা সিটে, তাতে প্রত্যেকটা সিটের জন্য 3 জন করে ক্যান্ডিডেট করে আমাদের একটা বড় লিস্ট তৈরি হয়েছে। সেখানটাতে এরকম অবস্থা নয় যে জলুবাবুকে আমাকে দীর্ঘদিন রাজনীতি না করার পরে আবার তাকে বার করে আনতে হবে সেখানকার জন্য, এইরকম অবস্থা আমাদের নয়, সেটাই আমি বলতে চাইছি। একটা কথা শুধু আমি এই প্রসঙ্গে না বলে পারছি না, যেটা সুগেন্দুদা বললেন একটু আগে, উনি বললেন যে আমরা একলা চলবো, এই কথাটার প্রসঙ্গে কিন্তু এটা বলতেই হচ্ছে উনি কিন্তু পার্টি লাইনটা বললেন না ঠিক। কারণ ব্রিগেডে মমতা দেবী বলেননি একলা চলবো, ব্রিগেডে মমতা দেবী বলেছিলেন আমি ফেডারেল ফ্রন্ট করব, একলা চলা মোটেই বলেননি। উনি বলেছেন বিজেপির সঙ্গে থাকবো না, কংগ্রেসের সঙ্গে থাকবো না, বামেদের সঙ্গে থাকবো না, কিন্তু আমি আসছি আমার ফেডারাল ফ্রন্ট করব। এই যে কথাটা, এইটা আজকের দিনে সেই ব্রিগেড থেকে আজকে পর্যন্ত তিনি নদীর কথা বললেন, সেই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল, আজকে দেখা গেল একটা থার্ড ফ্রন্ট তথাকথিত তৈরি হলো বা তারা অ্যানাউন্স করলেন, ফেডারেল ফ্রন্টটা ফানুস হয়ে দেখিয়ে আকাশে মিলিয়ে গেল। কোনো ফেডারেল ফ্রন্টের নামও নেই, চিহ্ন নেই, আর কারা করবে? কারণ সারা ভারতে তো আর কোনো দল পড়ে নেই। সুতরাং আন্না এবং মমতা এই দুজনে মিলে যদি এটা ফেডারেল ফ্রন্টের স্ট্রাকচার হয়, ফ্রন্ট বলা যাবে না, তা ওকে বলতে গেলে রাজনৈতিক দলের কথা। আজকে এটা প্রমাণিত যে সর্বভারতীয় ক্ষেত্রে মমতা দেবী সেদিন যেটা বলেছিলেন তার বিশ্বাসযোগ্যতা নিশ্চয়ই গ্রাহ্য হয়নি বলেই কোনো রিজনাল পার্টি তারা কিন্তু মমতা দেবীকে সঙ্গী বা নেতা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেননি। আর উনি যেটা বললেন যে কংগ্রেসের করেছে, বিজেপি করেছে, তাতে রিজনাল পার্টিরা গিয়ে সাপোর্ট করেছে, এবার গণতন্ত্রের বদল, উনি ভুলে গেছেন এ কথা আগেও হয়েছে, এরকম দল আগেও হয়েছে, এরকম সরকার আগে হয়েছে। চরণ সিংয়ের সময় বা দেবেগৌড়ার সময় সেখানে রিজনাল পার্টিরাই কিন্তু এসে সরকার তৈরি করেছিল। সুতরাং এটা নতুন কথা কিছু নয়। সুগেন্দুদা মানবেন? প্রথম কথা হচ্ছে যে ধরনের ব্যাখ্যা উনি দিলেন, এই সমস্ত ব্যাখ্যা দিয়ে ওরা বিধান ভবনে বসে নিজেদেরকে আত্মসন্তুষ্টি ভোগ করে, এছাড়া কিছু না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে আমি কংগ্রেস নয়, বিজেপি নয়, বাম নয়, আমি ফেডারেল ফ্রন্ট চাইছি, তার মানে এটা কি? এবং আজকেও তিনি ক্লিয়ার করেছেন, এবং যেটা আমি আগেই বললাম যে পোস্ট পোল ইকুয়েশন হয় আমাদের দেশের রাজনীতিতে, নির্বাচনের আগে এবং পরে অ্যালাইনমেন্ট অ্যান্ড রিঅ্যালাইনমেন্ট অফ পলিটিক্যাল ফোর্সেস বারবার হয়েছে এবং হবেও। অতএব কে কতগুলো সিট পাচ্ছে তার উপর নির্ভর করছে যে আমরা ফেডারেল ফ্রন্ট করতে পারবো কি পারবো না। এটা তো আশা করাটা অন্যায় না। আমরা প্রথমেই কেন একটা আশঙ্কা করবো যে থার্ড ফ্রন্টের কথা বলা হচ্ছে, এই থার্ড ফ্রন্ট তো মিথ, অ্যান্ড দিস থার্ড ফ্রন্ট উইল কন্টিনিউ টু বি এ মিথ। তার কারণ আমি 2 লাইনে বলে দিতে পারি, আমি ইতিহাসে গেলে আমি জানি, ইতিহাসে গেলেই বিজ্ঞাপনের বিরোধিতা তুমি চলে যাবে, আমি ইতিহাসে যাচ্ছি না। 1983 মে মাসে এনটি রামারাওয়ের নেতৃত্বে বিজয়ওয়াড়া কনক্লেভে একদিকে জ্যোতি বসু, একদিকে অটল বিহারী বাজপেয়ী বসে রয়েছেন। সেদিনও 11টি দল, এবারও 11টি দল, 2টি পালিয়ে গেছে। প্রথমে বলা হল পার্লামেন্টের ফ্লোর কোঅর্ডিনেশন, এটা থার্ড ফ্রন্ট নয়, আমরা ফ্লোর কোঅর্ডিনেশন করছি 11টা দল মিলে। এখানে একজন এক্স পার্লামেন্টারিয়ান বসে আছেন, তিনি ভালো জানেন যে ফ্লোর কোঅর্ডিনেশন কি। সেটা এখন বলা হলো যে না, আমরা তৃতীয় ফ্রন্টের বিকল্প চেষ্টা করছি। যখনই ওরা পাকে পড়ে, যখনই ওরা ভারতবর্ষের রাজনীতি ইরেলেভেন্ট হয়ে যায়, তখনই এই একটা তৃতীয় ফ্রন্ট করে বেড়ায়। অ্যান্ড দ্যাট বিজয়ওয়াড়া কনক্লেভ ওয়াজ ফলোড বাই শ্রীনগর কনক্লেভ, দিল্লি কনক্লেভ, ক্যালকাটা কনক্লেভ। এবং ক্যালকাটা কনক্লেভে জ্যোতি বসু মধ্যমণি ছিলেন। হয়নি, তৃতীয় ফ্রন্ট কোনোদিনই দাঁড়া বাঁধেনি ভারতবর্ষের রাজনীতিতে। কিন্তু যে চরণ সিং এর কথা উনি বলছেন, সেই চরণ সিংকে ওরা জোগাড় করেছিলেন মোরারজি দেশাই সরকারকে ভাঙার জন্য, এবং সাকসেসফুলি তারা ভাঙতে পেরেছিলেন। যেমনভাবে চন্দ্রশেখরকে প্রধানমন্ত্রী করে তার উপর সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল একটা কোন হোমগার্ড, কার বাড়িতে ঝুঁকি মারছিল সেই অজুহাতে। তো এইগুলো ভারতবর্ষের রাজনীতিতে এই ধরনের যাত্রাপালা আমরা দেখেছি। এইসব বলে ওরা আত্মসন্তুষ্টি ভোগ করেন। বাংলার মানুষের কাছে পরিষ্কার যে মমতা ব্যানার্জির লাইন হচ্ছে সঠিক লাইন, যে এরা বারবার পরীক্ষিত হয়েছে। কংগ্রেস 67 সালের মধ্যে, আজাদির পরে 67 বছর হয়ে গেল, এই 67 বছরের মধ্যে 56 বছর ভারতবর্ষ রাজনীতি করেছে কংগ্রেস। আজকে কেন প্রতিদিন টিভি খুলতে গেলে, গত রাত্রেও টিভি খোলার পরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বেরোচ্ছে রোজ, কেন?
আমি শ্রমিকদার কাছে যাব, তার আগে দর্শকদের জানাতে থাকবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, সূত্রের খবর যে আগামীকাল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে ভারতীয় নির্বাচন কমিশন। সকাল 10:30 নাগাদ আগামী লোকসভার যে নির্বাচন তার নির্ঘণ্ট ঘোষিত হতে পারে। শ্রমিকদা, একটা ছোট্ট মন্তব্য শুধু সুখেন্দুদার সঙ্গে জুড়ে দেবো। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন থার্ড ফ্রন্ট টায়ার্ড ফ্রন্ট। অবশ্যই থার্ড ফ্রন্টের কোনো কথা এই নামটাকে দিচ্ছে জানি না, এটা খুব ডেলিবারেটলি ইচ্ছা করে যারা ভয় পাচ্ছে তারাই দিচ্ছে। এটা হচ্ছে একটা বিকল্প ফ্রন্ট, অল্টারনেটিভ। এখন তো পেড নিউজের কথা বলতে হয় যে নামে কি আসে, হোয়াট ইজ देयर इन নেম। এখন তো পেড নিউজের যুগ, তো সেখানে হচ্ছে এটা একটা বিকল্প নীতি। সেই বিকল্প নীতির দেখবেন একটা ঘোষণাপত্র তৈরি হচ্ছে। আর ফেডারেল ফ্রন্ট কাকে নিয়ে হচ্ছে আমি জানি না, কোনো পলিটিক্যাল পার্টি নেই ফেডারেল ফ্রন্টে তো আরেকটা পার্টি লাগবে। ওই ঝাড়খণ্ডের কি দুটো নির্দল এমএলএ কাকে ধরে নিয়ে এসছে, বলছে এটা নাকি ফ্রন্ট হলো। আরে ওখানে এমনিতেই কিনতে পাওয়া যায়। যদিও এখন দুঃখের কথা পশ্চিমবাংলাতেও গরু ছাগলের মতো 2-4 জন বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে। সবাই জানে কিভাবে এনেছেন। তো এখন ওদের সঙ্গে কেউ নেই, কেউ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টিকে বিশ্বাস করে না। বিশ্বাসযোগ্যতা থাকবে কি করে বলুন তো? একটা পার্টি তৈরি হয়েছে, তারপর কটা বছর গেল, এই কটা বছরের মধ্যে উনি এখনো পর্যন্ত 6 বার বিভিন্ন দিক পাল্টেছেন। একবার কংগ্রেস, একবার বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস, আবার কংগ্রেস ছেড়ে বিজেপি। অর্থাৎ কোনো একটা নীতি নেই, কোনো দিক নির্দেশ নেই, কিছু নেই। ফলে ওটা কোনো ফ্রন্ট না। এখন যদি বলেন যে ওর পার্টির 3টে লোক মিলে একটা ফ্রন্ট, সে অন্য কথা। ওর পার্টিতে 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপকে উনি এক জায়গায় এনেছেন, সেটা একটা ফ্রন্ট, তাহলে অন্য কথা। তা দিয়ে তো ভারতবর্ষে হবে না। এটা বাস্তব। ভারতবর্ষে কংগ্রেস বা বিজেপি এরা একক শাসন চালাবে। যাদের এটা প্রবল ইচ্ছে যে ভারতবর্ষ 2 পার্টি সিস্টেম হোক এবং এই 2 পার্টি সিস্টেমের মধ্যে আটকে থাকুক, তাদের মুখে ছাই দিয়েই কার্যত আজ নয়, উনি বললেন 91, আমি বলছি কার্যত 89 সাল থেকে কোনো 91ও কংগ্রেসের যে মেজরিটি, সে তো দেখা গেছে মেজরিটি ধরে রাখতে পারেনি। পরে এমপি কেনাবেচার কেসে নরসিংহ রাও তিনি অভিযুক্ত হয়েছিলেন ঝাড়খণ্ডের কয়েকজনের। তো সেই জন্যে এখানে বিকল্প নীতিটা দরকার। ধরুন আজকে গোটা জুড়ে আলোচনা কি হচ্ছে, কে হবে নেতা। আচ্ছা কি হবে বলুন তো আমার দেশের 38 কোটি অসংগঠিত শ্রমিকের? কি হবে তার ভবিষ্যনিধি প্রকল্পের? কোনো কথা আছে? কি হবে আমার দেশের 15 কোটি ক্ষেত মজুরের? কোনো প্রকল্পের কথা আছে? কি হবে 80 কোটি লোককে সস্তায় রেশন দেওয়ার প্রশ্ন আছে আলোচনার মধ্যে? 16,80,000 কোটি টাকার বাজেট তৈরি হচ্ছে। সেই বাজেটের মধ্যে কত টাকা এদের জন্য নির্ধারিত করা হয়েছে? বিকল্প নীতি চাই। এখানে দুর্নীতিটা কার্যত নীতি দাঁড়িয়েছে এবং কংগ্রেস বিজেপি কেউ এর থেকে পিছিয়ে নেই। বিজেপির সরকারের সময়তেও যে প্রবল পরিমাণ দুর্নীতি ছিল, সে দুর্নীতি ভারতবর্ষের মানুষ দেখেছে, যে কারণে শাইনিং ইন্ডিয়ার ক্যাম্পেন গোটা ভারতবর্ষে জুড়ে চালালেও তারা সাফল্য পাননি। এবং আজকে কংগ্রেসেও যেভাবে গত 5 বছর চলেছে, সেই কংগ্রেসের ইউপিএ সরকার তার প্রবল দুর্নীতি মানুষ দেখছে। মানুষ বিকল্প খুঁজছে এবং যেখানে বিকল্প পাচ্ছে সেখানে কিন্তু মানুষ বিকল্পের দিকে ঝুঁকছে। এই বিকল্পের সন্ধানে, অর্থাৎ নেতার জন্য ভোট নয়, কে নেতা হবে, কাউকে কি নেতা করে, মন্ত্রী করে, প্রধানমন্ত্রী করে খুশি করার জন্য মানুষ ভোট দেয়? মানুষ ভোট দেয় কিছু কাজের জন্য। বাইরে থেকে নেতা নাও কি ঠিক? আপনারা ব্যারাকপুরে মানুষ ভোট দেয়, সুহাসিনী আলীকে বাইরে থেকে মানুষ ভোট দেয় কিসের জন্য? মানুষ ভোট দেয় কিছু কাজ করবার জন্য। তাহলে কোন নীতির ভিত্তিতে চলবে? একথা কি একবারও কংগ্রেস বলছে, বিজেপি বলছে, কেউ বলছে? এইখানে একা একা যিনি ফ্রন্ট তৈরি করছেন, তিনিও কোনো বিকল্প নীতির কথা বলছেন যে ভারতবর্ষ যে পদ্ধতিতে চলছে তার চাইতে অর্থনীতির অভিমুখ, তার পরিবর্তন ঘটানো দরকার। ভারতবর্ষের 80-85 কোটি মানুষ, সেই মানুষগুলোর দিকে রাষ্ট্র তাকাচ্ছে না। সেই মানুষগুলো না খেতে পেয়ে মরলে সেটা খবরের কাগজে হেডলাইন হয় না। সাধারণ মানুষ না খেতে পেলে সেটা কাগজের হেডলাইন হচ্ছে না। অথচ ভারতবর্ষে ধনকুবেরের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভালো লাগছে দেশের অন্যতম বড় লোকের পার্টি সিপিএম দলের নেতা এই কথাগুলো বলছে না, ভালো লাগছে, ভালো লাগছে। সংবাদ মাধ্যমে আঙুল তুললে আরো ভালো লাগছে, এনজয় করছে। না, খুবই ভালো। তার কারণ এগুলো এখন গোটা ভারতবর্ষে এই জন্য বিকল্প নীতির বিরুদ্ধে দেখবেন কর্পোরেট সংস্থা তারাও ঝাঁপিয়ে পড়ছে। আর এই যে গোটা ভোট, এই গোটা ভোটটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে, এই কথাটা আমি বলছি, এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে। গোটাটা পয়সার বিনিময় সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আমেরিকান স্ট্রাকচারে চলে যাচ্ছে। ওখানে যেরকম টেলিভিশন চ্যানেল নিলামে ওঠে, সরাসরি নিলামে। আমার খুব ইন্টারেস্টিং লাগে শ্রমিকদা যে একটা সংবাদ মাধ্যম ব্যবহারের কথা আপনাদের মুখে, না একটা মজার সংবাদপত্র থেকে চ্যানেল কোনটা ব্যবহার করেননি? আমি তো বলছি, আমি তো আপনি প্রশ্ন করবার সময় কি আমি কোনো বলেছি 2011 সব ছবি পাল্টে গেল? না, আমি এই জন্যই তো বলছি যে একটা কাগজে কি করে হয়, এই যে 150 কোটি টাকা
তথ্য দপ্তরের আজকে বাজেট পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আজ থেকে 3 বছর আগে ছিল 9 থেকে 10 কোটি টাকা, এবং দেখা যাচ্ছে নির্দিষ্ট সংবাদ মাধ্যম গোষ্ঠী কোটি কোটি টাকার বিজ্ঞাপনে তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সংবাদ মাধ্যম গোষ্ঠীর আজ থেকে 6 মাস আগেও যে কথা বলেছে সেই প্রশ্নগুলো এখন পিছনের সারিতে তারা ঠেলে দিচ্ছেন। কিসের জন্য? এবং ইলেকশন কমিশন আপনি এই যে ওয়ার্কশপ করলেন, ইলেকশন কমিশন যে ওয়ার্কশপ করলেন, সময় আমলাশ হলে আপনাদের সরকারের ইলেকশন কমিশন যে ওয়ার্কশপ করলেন সেই ওয়ার্কশপেও কিন্তু বলছেন এই পেইড নিউজের প্রশ্নে তারা ওয়ার্কশপে পর্যন্ত বলেছেন তারা পেইড নিউজকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং পেইড নিউজ হচ্ছে না। মূল কথা হচ্ছে ভারতবর্ষের জনগণের যে সাধারণ সমস্যা, সেই সাধারণ সমস্যাগুলোর থেকে দৃষ্টি সরিয়ে দিয়ে কে হবেন নেতা তাই নিয়ে ভুলে যাবে নাকি দেশের মানুষ মোদির গণহত্যা ইতিহাসকে ভুলে যাবে? আমি শেষ করি, আপনাদের মতামত আপনি বলবেন, কিন্তু আমার কথা বলার মাঝে নিশ্চয়ই না, আমি আশা করব। তো সেই জন্যই বলছি, মানুষ কি ভুলে যাবে নাকি গুজরাটের গণহত্যার কথা? যতই প্রচার চালানো হোক না কেন আমেরিকান ইসরায়েল সংস্থাকে পিআর এজেন্সি হিসেবে যুক্ত করে, মানুষ ভুলে যাবে নাকি কংগ্রেসের এই দুর্নীতির কথা? মানুষ ভুলে যাবে নাকি এই যে খাদ্যদ্রব্যের দাম যেভাবে বেড়েছে গত 5 বছরে? এ ভুলে যাবে একটা নির্দিষ্ট কোম্পানিকে গ্যাস পেট্রোল তার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিভাবে অতীতে বিজেপির সরকার টেলিকম দুর্নীতি করেছে, সেই সংস্থা তাদের টেলিকমকে আরও ধনী করে দেওয়ার জন্য, এবং আজকে গ্যাস পেট্রোল তার হাতে আরও পয়সা তুলে দেওয়ার জন্য। এসব কি ভারতবর্ষে কোনো ইস্যু হবে না? ভারতবর্ষের গণতন্ত্র খুব ম্যাচিওর্ড গণতন্ত্র, ভারতবর্ষের মানুষ এনে বিকল্পের সন্ধানে আছে। এই জন্যই আমরা বলছি থার্ড ফ্রন্ট এসব আপনারা নাম দেওয়ার চেষ্টা করছেন, এটা হচ্ছে বিকল্প ফ্রন্ট, এবং এই বিকল্প ফ্রন্টের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। ডিফারেন্স অফ ওপিনিয়ন অনেক আছে, সেই ডিফারেন্স অফ ওপিনিয়নের মধ্যে দাঁড়িয়েও মানুষের এই কথা কি হবে, মানুষের খাদ্য নিরাপত্তা বিল কিচ্ছু হয়নি, তার ফাইনান্সিয়াল হয়ে গেল থার্ড ফ্রন্ট আর বিকল্প ফ্রন্ট, বিকল্পর কথা নেতার ভোট এটা নয়, নীতি তৈরির ভোট এটা। একটাই জিজ্ঞাসা করবেন, না আপনি বললেন যেটা পুরনো বোতলে নতুন করে ভরা হয়, আমার একটাই জিজ্ঞাসা, তার মানে নতুন ফ্রন্ট আসলে খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, এই যে 4টে জিনিস ইন্ট্রোডিউসড হয়েছে, এই 4টেকে আমরা বাতিল করে দেবেন না? এবার আমি বলি যে খাদ্য নিরাপত্তা নীতির, হ্যাঁ খাদ্য নিরাপত্তা বিল কি হয়েছে? ফাইনান্সিয়াল মেমোরান্ডাম কোথায়? বাজেটারি সাপোর্ট কোথায়? একটা আইন করে দিলে হলো, সেই আইনের প্রয়োগ হবে না? কম্পালসারি ওটার প্রয়োগ আপনারা করবেন না? খাদ্য নিরাপত্তা বিলটা হচ্ছে এবার প্রয়োগ আমরা করব না। খাদ্য নিরাপত্তা কেন এখনো পর্যন্ত 67 বছর বাদে ভারতবর্ষে আলোচনায় আসছে? কেন ভারতবর্ষে সার্বজনীন রেশন কবে বলেছেন? আপনারা কবে বলেছেন? আমরা তো করেছি, আপনারা কবে বলেছেন? আপনাদের একটা ম্যানিফেস্টোতে দেখান। আমি আপনাকে আজকে বলছি, আপনার পার্টির ম্যানিফেস্টো করেননি, আমাদেরটাও করেননি। আজকের ম্যানিফেস্টোতে দেখান আপনারা বলেছেন খাদ্যের নিরাপত্তা আমরা দেব। আপনার ম্যানিফেস্টো করেননি, আমাদেরটা তো করার কথা না। আমি আপনাকে বলি ইউপিএ 1-এর সঙ্গে যে বৈঠক, কাজে যে নোট তৈরি হয়েছে, সেই নোটের দিকে আপনি তাকান, সেখানে 100 দিনের কাজ, খাদ্য নিরাপত্তা বিল, সেখানেই হচ্ছে কাজের অধিকার, সেখানেই হচ্ছে শিক্ষার অধিকার। আপনি নোটটা পড়ুন। ইউপিএ 1 করে এখানে আমি বলছি না, তিনজন বক্তা এখনো বলেন একেবারে চায়ের দোকানের মতো আপনি বলছেন। না ইউপিএ 1 করেছিল, তবে কার ছিল? হ্যাঁ ইউপিএ 1 এর সঙ্গে মিটিং এর আউটকাম না, এর সঙ্গে মিটিং এর পর চিদম্বরম যে নোট সার্কুলেট করেছিলেন আপনি পড়েছেন? পড়ুন, সেখানে সব কটা লেখা আছে যে বামেদের সঙ্গে করেছিল। হ্যাঁ খুব ভালো কথা, একেবারে বলুন যে আমাদের কথা শুনে ইউপিএ 1 কংগ্রেস করেছে, কংগ্রেসকে আমরা বাহবাদী, এইটা বলুন। হ্যাঁ বটেই তো, 100 দিনের কাজ এইটা বলুন। সেই সময় খাদ্য নিরাপত্তা বিল, সেই সময় টার্গেটেড সাবসিডি কংগ্রেস পরামর্শতে কংগ্রেস করেছে, কংগ্রেস করেছে, আপনারা বাহবা ভাগাভাগি করবেন, পরামর্শে আপনারা দুর্নীতি করেছেন। তারপরে আমাদের পরামর্শে 100 দিনের কাজ, তৃণমূলের দুর্নীতিতে এই পরামর্শের দুর্নীতি, এই হচ্ছে কংগ্রেসের তফাৎ। সেই জন্য আজকে আপনাদের এই হাল। তার মানে ভালো আছে বলছে। শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিক, আরেকজন শ্রমিকদা প্রশ্ন তুলছেন যে মানুষ কি ভুলে যাবে গুজরাটের দাঙ্গা? মানুষ কি ভুলে যাবে? মানে শিমুর নন্দীগ্রাম ভুলে যেতে পারে, গুজরাটের দাঙ্গা কি করে বলে? কি বলবে? এই দুটো এক না, কিন্তু আই এম সরি টু সে না, স্মৃতি এবং প্রয়োজন মতো বিস্মৃতি একই। নেতাই এটা সবই শুনছেন
আপনাদের নেতাইটা এখনো বলিনি শুনছেন হ্যাঁ সমীরদা নেতাইটা এখনো বলিনি গুজরাটের গণহত্যাকে আপনি সিঙ্গুরের সঙ্গে তুলনা করছেন নেতাইয়ের গণহত্যাটা বললাম না তো আপনাদের মানুষ শুনছে হ্যাঁ মানুষ শুনুক সমীরদা আমি জুড়ে দিলাম ঠান্ডা মাথায় নজরকে আপনার পার্টির ছেলেরা বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন খুন করেছেন ভুল করেছেন এই দুটোকে এক জায়গায় আনবার চেষ্টা করলেন আবারও সেটা শুনছে নেতায়ের নজনকে মারা আমি বলছি ঠান্ডা মাথায় যেভাবে আপনারা খুন করেছেন সব শুনছে গণহত্যা করেছেন সেটা মানুষের চোখের সামনে শুনছে কেউ বলেননি ঠিক যেমন গুজরাটে গণহত্যা মানুষ বলেননি আপনাদের নেতাইও মানুষ বলেননি এবং পাশাপাশি তো রাখবো এই সমস্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে পার্টিতে ক্ষমা চাইতে হলো আপনাদের অবস্থানের পরিবর্তনও মানুষ দেখছে এটাও ভুলে গেলে চলবে না আপনাদের অবস্থানের পরিবর্তন আমার তো বিজ্ঞাপন আছে আপনার নেতাই নিয়ে আপনার কি অবস্থান বলুন নাকি বলবেন আপনাদের এই স্টুডিওতে 100 বার বলেছি আরেকবার বলুন এখনো বলছি এটা প্রথম কথা হচ্ছে নেতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা এখন দুঃখজনক তো রাস্তায় যে কোনো লোক বলবে হ্যাঁ যে কোনো আমিও তো তাই বলছি যে কোনো হ্যাঁ বটেই তো না না দুঃখজনক না এটা নিয়ে বিচার চলছে বিচারের শেষে পার্টির ছেলেরা ভুল করে এটা নিয়ে নিরপেক্ষ বিচার হবে তদন্ত হয়ে দোষী সাব্যস্ত হলে মত তো দুটো একটা হচ্ছে বুদ্ধবাবু যেটা বলেছেন পার্টির ছেলেরা ভুল করেছিল ভীষণ ভুল সেটা মানছেন না মানছেন আমি আপনাকে আবারও বলছি আপনাদের এই স্টুডিওতে সেদিনকে দাঁড়িয়ে আমি বলেছি নেতাইয়ের ঘটনা যেদিন ঘটে সেদিন আপনি একবারও বলেননি পার্টি যুক্ত ছিল পার্টির ছেলেরা ভুল করেছেন দুঃখজনক তো যে কেউ বলবেন আপনি জিজ্ঞেস করুন আচ্ছা প্রশ্নটা বুঝলেন তাহলে উত্তর আমি দেব হ্যাঁ শিওর আপনার যেদিনকে নেতাইয়ের ঘটনা সেদিনকে মোহরকুঞ্জে আপনারা অনুষ্ঠান করেছিলেন আমি ছিলাম ওখানে দাঁড়িয়ে প্রথমেই আমি বলেছিলাম ঘটনা যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক আজও আমি বলছি দুঃখজনক বারাক ওবামা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে রাস্তার মানুষ সাধারণ মানুষ এক না আমি কি উত্তরটা দিতে পারবো না শিওর দিন তাহলে প্রশ্নটা আপনি করবেন না প্রশ্ন করলে উত্তর দেওয়ার অধিকার আছে দ্বিতীয়ত যেটা এখন এটা বিচার চলছে বিচার নিরপেক্ষ বিচারের মধ্য দিয়ে কেউ যদি দোষী সাব্যস্ত হয় কেউ যদি দোষী না সাব্যস্ত হয় যা হবে বিচারে যদি দোষী সাব্যস্ত হয় দোষ হবে বিচারে যদি দোষী সাব্যস্ত না হয় দোষ হবে না বিচারাধীন বিষয় আছে এই একটু আগে টুজি নিয়ে বলছিলেন কেন সেও তো বিচার চলছে কোনটা বিচারে দোষী সাব্যস্ত টুজি নিয়ে প্রাইমা ফেসি কি বেরিয়েছে কেন নেতাই নিয়ে তো প্রাইমা ফেসি নটা মৃতদেহ রক্তে ভাসছিল সুপ্রিম কোর্ট কি বলেছে নেতাই রাস্তায় আপনি গুজরাট গণহত্যার সঙ্গে সেটাকে মিনিমাইজ করবার জন্য আপনি সিঙ্গুরকে টেনে আনছেন আপনি টুজি স্ক্যামে যেখানে প্রাইমা ফেসি বলছে সিবিআই কে তোতাবাকি করে রেখে দেওয়া হচ্ছে তার সঙ্গে আপনি নিয়ে আসছেন এখানে কোন প্রাইমা ফেসি ব্যাপার না আমার কাছে দর্শকদের সামনে ক্যামেরার সামনে একদম পরিষ্কার ভাষায় আমি বলতে চাই যে নেতায়ের পশ্চিমবঙ্গের নেতাই গ্রামের রাস্তায় 9টা রক্তাক্ত মৃতদেহ আমার থেকে গুজরাটের দাঙ্গা সাধারণ মানুষের মৃত্যুর সমান দুর্ভাগ্যজনক এবং সমান গণহত্যা ওটা হলে এটা নজন মরে গেছে বলে আপনি সংখ্যা দিয়ে মানুষের মৃত্যু বিচার করছেন সিপিএম পার্টি তাই করছে না 147 জনকে পশ্চিম বাংলাতে খুন করা হলো এই গত 2.5 বছরে 147 জনকে আপনারা বলে 55,000 আমরা তালিকা দিয়ে তার নেতায় 9টা কেন বাদ দেবেন আপনারা 55,000 কেন 55,000 একটা কেন খুনিদেরকে মন্ত্রী করেছে ফাইল লোপাট করেছে দাঁড়িয়ে বলা হয়েছিল যে ফাইল লোপাট করেছে মায়েদের অসংখ্য মাকে নাকি ধর্ষণ করেছে বাচ্চাদের মন্ত্রী করেছে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কোথায় গেল সেই আপনারা দাবি তুলছেন না কোথায় গেল সিবিআই যেদিন সিবিআই রায় হলো সেই দিন মাননীয় বিচারপতি বলেছিলেন নাকি পাঁচিলে হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল আজকে সেগুলো অসত্য বলে প্রমাণিত হচ্ছে না সবগুলো ঘটনা আজকে এগুলো অসত্য বলে প্রমাণিত হচ্ছে না অসম্ভব অসত্য প্রচার চালিয়েছে অসম্ভব অসত্য পাশে নেতা কি করে ভুলে যাবে মানুষ চালানো হয়নি কি করে ভুলে যাবে গণহত্যা ভুলবে না নেতার গণহত্যা ভুলতে পারে না সময়ের সঙ্গে সত্য বেরোবেই বেরোবে এখনো কঙ্কাল বেরোচ্ছে আমার বিরুদ্ধে গেলেও এখনো কঙ্কাল বেরোচ্ছে সেই সত্য আমার পক্ষে থাকলেও সত্য হ্যাঁ কিন্তু তার আগে সেই সত্য স্বীকার করার সাহসটা কেন দেখাবেন না কেন্দ্র করে চলেছে যে মায়েদের স্তন কেটে নেওয়া হয়েছে বাচ্চা ছেলের পা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে ট্রাক ট্রাক করে নাকি লাশ পাচার করা হয়েছে কি না প্রচার সেদিনকে চলেছে আজকে কি দেখা যাচ্ছে পেছন থেকে দাঁড়িয়েছিল সেদিনকে সিবিআই চার্জশিটে দেখা যাচ্ছে আপনি যদি এবার আমাকে একটু একটা প্রশ্ন করার অনুমতি দেন আপনি তো প্রশ্ন করছেন বরং উত্তর দেওয়ার অনুমতি মাঝে মাঝে চাইতে হচ্ছে একটা প্রশ্নের অনুমতি দেন যে আদালতের কথা আপনি বললেন যে যেটা নাকি সাবজুডিস আপনি নেতাই নিয়ে মন্তব্য করতে চাইছেন না না আমি বলেছি কি সেই মন্তব্য করতে চাইছি এই
আপনার কথা আপনার, আমার কথা আমার। হ্যাঁ, আমি বলেছি, আমি বললাম বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? পার্টির ছেলেরা ভুল করেছে না ঠিক করেছে? এই নিয়ে বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত হলে দোষী সাব্যস্ত হবে। আপনি যে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছেন সেই বিচার ব্যবস্থা দামোদর ভাই নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছে গুজরাট মামলায়। না না, সে তো লোয়ার কোর্ট, হায়ার কোর্টে গেছে, আদালতের রায় হায়ার কোর্টে গেছে তো। হ্যাঁ, যাচ্ছে তো, গেছে তো, হায়ার কোর্টে গেছে। আরে হায়ার কোর্টে বেরোয়নি, সেটা তো সাবজুডিস বলছেন কেন? আপনি আমায় বলুন না, আপনি নেতাই আমি বলবো না সাবজুডিস বলে, আপনি গুজরাটের জনহত্যা সেটা সাবজুডিস নয়। না 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 শ্রমিক দা, আপনি উত্তর না দিন। না না, তার কারণ হচ্ছে গুজরাটের প্রশ্নে একই কথা। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট গুজরাটের প্রশ্নে এই কথা একদম নির্দিষ্ট তার অবজারভেশন, গুজরাট যখন জ্বলছে, দুঃখের কথা সেখানকার প্রশাসন সেই সময় নিরোর কথা মনে পড়িয়ে দিচ্ছে তাদের ভূমিকা। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবজারভেশন। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট গুজরাটের প্রশ্নে এই কথা একদম নির্দিষ্ট তার অবজারভেশন, গুজরাট যখন জ্বলছে, দুঃখের কথা সেখানকার প্রশাসন সেই সময় নিরোর কথা মনে পড়িয়ে দিচ্ছে তাদের ভূমিকা। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবজারভেশন, এবং সেই অবজারভেশনের ভিত্তিতে গোটা ভারতবর্ষে আলোচনা হবেই হবে। আর এইখানে অন্য গুজরাটের জন্য আলাদা বেঞ্চ তৈরি করা হলো, তারা ক্লিন চিট দিল। আপনি কেন সরাতে হলো? উচ্চতর আদালত বলুন না, গুজরাট থেকে কেন সরাতে হয়েছিল? নিজেদের পক্ষে গেলে আপনি গলা তুলবেন, আর বিপক্ষে গেলে বলবেন সাবজুডিস। বেঞ্চটা কেন গুজরাট থেকে সরাতে হয়েছিল? আমাকে বলুন, বেঞ্চটা কেন গুজরাট থেকে সরাতে হয়েছিল? ক্লিন চিট দিল, আপনি ক্লিন চিট পার্টটা মুছে রাখছেন, যে বলছেন সে একটা সাবজুডিস নিয়ে গণহত্যা বলবেন, আরেকটা সাবজুডিস নিয়ে নেতাই বলবেন। এর থেকে দ্বিচারিতা হয় না। একবারও সাবজুডিসের বলবো না বলে বলিনি। আমি কি বলছি? একবারও বলেছি, আমি বলেছি বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত হলে দোষী হবে, কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে কখনো একথা কোর্টকে বলতে হয়নি যে এখানে এমন পক্ষপাত দুষ্ট যে এখানে কোনো বিচার হবে না, কোর্টকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। আজকে যেমন পশ্চিম বাংলার ক্ষেত্রে, পশ্চিম বাংলার এই সরকারের প্রশ্নে আজকেও সিবিআই, আজকেও দেখবেন সুপ্রিম কোর্ট বলেছে এখানকার প্রশ্নে রাজ্য সরকার যেভাবে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই তদন্ত ধামাচাপা দেওয়ার প্রশ্নে সুপ্রিম কোর্ট এই আজকের রাজ্য সরকারকেও ভৎসনা করেছে। ঠিক বলেছে, আমি আপনাকে মামলা বলুন, নন্দীগ্রামে হাইকোর্টের অবজারভেশন কি আছে? নেতাইয়ের মামলা বলুন, কোন মামলার কিন্তু নন্দীগ্রামে এই যে এবং সত্যের অপরাধ করছেন, তাই কথা তার ভিত্তিতে বলতে হয়। সত্যের অপরাধ নন্দীগ্রামের ভিত্তিতে হাইকোর্ট অপরাধ করছেন, সুমোটো দিয়েছে, যখন সুমোটো দিয়েছে সেই সময়, যখন সুমোটো হাইকোর্ট চার্জশিট তো বেরোলো, চার্জশিটে কি আছে? নন্দীগ্রামে হাইকোর্ট আমার তিনজন বলেননি, তার আগে আমি শুধু একটা কথাই বলবো যে আপনি অনেকগুলো নন্দীগ্রাম মামলা নিয়ে বললেন, আমি একমত, কিন্তু পাশাপাশি একটু মনে করিয়ে দিন, নেতায়ের মামলায় যেদিন সিবিআই কে দেয়া হলো, মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, সেহেতু নিরপেক্ষ তদন্তের উপর ভরসা না করে সিবিআই কে দিতে হয়েছিল। এইটা ভুলবেন না, তখন এখানকার শাসক দল আপনারা ছিলেন। 3000 মারা গেছে, এরা এত বছরে 55,000 লোক মেরেছে, অনেক অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে। স্বাভাবিক হবে। দেখুন, প্রথম কথা সুমন দেখো, এখানে দুজন অধ্যাপক আছেন, দুজনের মতামত তারা কি বলতে পারেন আমরা জানি। 4টে রাজনৈতিক দলের প্রতিনিধি আছে সেখানে। আমি সংখ্যালঘু, এই কারণেই সংখ্যালঘু, কারণ আমার ঠিক পাশে আছে সুখেন্দুদা। সুখেন্দুদার কাছে এই মুহূর্তে নরেন্দ্র মোদী বা বিজেপি দাঙ্গার মুখ। ওদিকে আমার আরেক জয়দা আছেন, জয়দার কাছে মদ কা সওদাগর। আমার বন্ধু শ্রমিক আছে, শ্রমিকের কাছে গণহত্যার নায়ক। এখন কাছে কিন্তু নাও হতে পারে শ্রমিক। প্লিজ, আমি কিন্তু এখন আমি এখন সবে খেলতে নেমেছি, তো কিছুক্ষণ আমি ব্যাট করি, কিছুক্ষণ জিরিয়ে নিন, কিছুক্ষণ এখন হলো মানুষ কিছু ভোলে না। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। ভোটের সময় ভালোবাসা বাড়ে। ভোটের সময় বিকেলে ভোরের ফুল ফোটে, সম্ভাব্যতার শিল্প আরো নতুন করে উদ্ভাসিত হয়ে ওঠে মানুষের সামনে। মানুষ কিছু ভোলে না। মানুষ গুজরাট দাঙ্গা ভোলেনি, মানুষ 72 জন জীবন্ত মানুষকে ট্রেনের মধ্যে বন্ধ করে আগুন লাগিয়ে খুন করাটাকে ভোলেনি,
মানুষ মরিচঝাঁপির গণহত্যা ভোলেনি, মানুষ নন্দীগ্রামের গণহত্যা ভোলেনি, মানুষ এই সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার ভোলেনি। তারা দলে দলে এখানে আসছে, মানুষ ভোলেনি, মানুষ এগুলো মনে রেখেছে। মানুষ অতীতে অনেক জোট দেখেছে, মানুষে অতীতে বামপন্থীদের ভূমিকা দেখেছে। মানুষ ভোলেনি 1947 সালের সেই দিনগুলোর কথা, যে মাইনরিটি হ্যাজ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। মানুষ বামপন্থীদের সেদিনকার সেই ভূমিকা ভোলেনি, যে একই মঞ্চে দাঁড়িয়ে মুসলিম লীগের পতাকার সঙ্গে নিজেদের পতাকা নিয়ে কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, মানুষ ভোলেনি। মানুষ ভোলেনি পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা, সেই মঞ্চে উপস্থিতিকেও মানুষ ভোলেনি। মানুষ 42 সালের ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতাকে ভোলেনি। মানুষ ই আজাদি ঝুটা হ্যায় এর শব্দকে ভোলেনি। ভারতবর্ষে যারা সেকুলার হিস্ট্রির নামে মিডাইভাল পিরিয়ডের পুরো ইতিহাসটাকে বিকৃত করেছেন, আমি তো সবই তখন মনে রাখবার ব্যাপার, মানুষ কিচ্ছু ভোলেনি। আমি দাঙ্গা করে দাঙ্গাবাজ, দাঙ্গা কোনো রাজনৈতিক নেতার কাজ নয়, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। আর গুজরাতের সাম্প্রতিককালের বিভিন্ন নির্বাচনে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে, এরকম 12টা আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করেছে বিজেপি। জামনগর মিউনিসিপ্যালিটি রেজাল্ট 3/4 জিতেছে বিজেপি, সমস্ত মুসলিম প্রার্থী। ওখানকার মানুষ রায় দিয়েছেন, এখানকার মানুষ দেখছেন। এখন প্রশ্ন হলো যে নীতির প্রশ্ন। শ্রমিক বারবার বলছে নীতির কথা, যে নেতা নয় নীতি চাই। আমরাও তো বলছি, আমাদের দলের যে প্রথম স্লোগান, আমরাও বলছি যে নেতা নয় নীতি চাই। কি নীতি? কার জন্য নীতি? আমরা নীতি দেখছি। মানবেন্দ্র রায়ের পার্টি, হরেকৃষ্ণ কোঙ্গারের পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি, তার উত্তরসূরি প্রকাশ কারাত নীতি প্রশ্নের খোঁজে চলে যাচ্ছেন জগনমোহনের কাছে। নীতি পরিবর্তন। 11টা প্লেয়ার নিজেদের মধ্যে পাস দেওয়া দেওয়ি করবেন না, সিট অ্যাডজাস্টমেন্ট নেই, যে যার জায়গায় দাঁড়িয়ে আছেন। নীতির খোঁজ। কার নীতি? কি নীতি? উত্তরপ্রদেশ থেকে ধরে এনেছেন তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারে জুতে চার। নীতি, অর্থনৈতিক নীতি, গরিব মানুষের প্রশ্ন, গরিব মানুষের অধিকারের প্রশ্ন, অসংগঠিত শ্রমিকের প্রশ্ন, নিশ্চয়ই প্রশ্ন। কোনো গ্রোথ দেশে ইনক্লুসিভ নয়। কেউ সমস্ত সমস্যার সমাধান করতে পারেনি। পৃথিবীর কোনো দেশ শেষ কথা বলতে পারেনি, পৃথিবীর কোনো মতবাদ শেষ কথা বলতে পারেনি। প্রত্যেকে চেষ্টা করেছে, সেই চেষ্টার নিরিখে একটা রাজ্যের নির্বাচন হচ্ছে। এখন প্রশ্ন হলো জোট কি, কার সঙ্গে জোট করছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, যেটা আমি তার ভাষণে শুনেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তার ঐতিহাসিক ভাষণ, চলো দিল্লি চলো, চলো দিল্লি চলো, চলো মানুষ গড়ো। উনি মানুষ গড়ার ডাক দিয়েছেন। এর আগে রামকৃষ্ণদেব মনে হয় ডাক দিয়েছিলেন মানুষ গড়ার, মানুষ গড়ছেন। মানুষ গড়তে উনি চলে গেছেন দিল্লিতে। উনি যদি কোনো লোকজন পান তাহলে উনি গড়বেন, উনি লড়বেন, উনি 100-র বেশি সিট পাবেন, উনি সরকারের চাবিটা তার কাছে রেখে দেবেন। কিন্তু আমাদের বক্তব্য যেটা, যে আমরা মানুষের সামনে দাঁড়িয়ে, আগে আমাদের বলা হতো হিডেন এজেন্ডা। আগে প্রথমে সাংবাদিকদের একটা বড় প্রশ্ন ছিল, মানে তোমাদের বড় প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী। এরই দীর্ঘদিন চলল। নরেন্দ্র মোদীর পার্টির সঙ্গে থাকা যাবে না। নরেন্দ্র মোদীর নীতি কি নীতি, না আদবানির নীতি কি নীতি? আগে আদবানি কি ছিলেন? আগে আদবানি ছিলেন ক্রিমিনাল। আজকে এই রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বলেছেন তো ক্রিমিনালরা ক্ষমতায় এসছে। আদবানি ছিলেন ক্রিমিনাল। তারপরের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন নেতাই কাণ্ডর মধ্যে ভুল দেখতে পেয়েছেন। দীর্ঘদিন লক্ষণ রেখা পার না করে অমৃতর রস পান করে শেষ মুহূর্তে এখানে এখন আর সেরকম কেউ নেতা নেই। মানে সেই পুরনো এক কমিউনিস্ট নেতার বিখ্যাত উক্তি আছে না, ইজ আ বাস্টার্ড বাট ইজ আওয়ার বাস্টার্ড। বলার মতো নেতা নেই, এখন তারা প্রাপ্ত। তিনি বলেছিলেন এই সমস্ত লোকেদের সঙ্গে বসে, ক্রিমিনালদের সঙ্গে বসে একই মঞ্চে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করা যায় না। একচেটিয়া একাধিপত্য কায়েম হয়েছিল রবীন্দ্রনাথের উপরও। আমরা এগুলো দেখেছি, মানুষও এগুলো দেখেছে। আর এই জায়গার উপরে দাঁড়িয়ে আমরা সরাসরি বলছি, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। খাটের নিচে নয়, মশারির ভেতরে নয়, গাছের আড়ালে নয়, মুখোমুখি। নরেন্দ্র মোদী মিশন 272+, একটা সরকার তৈরি হবে। শেষ করো, এখানে একটা সরকার তৈরি হবে, যে সরকারকে জন্য সমর্থন করে কেউ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে বলবে না যে সরকার উঠতে, শহীদ মিনারে দাঁড়িয়ে বলবে না যে সরকার, শহীদ মিনার ময়দান
আমরা চাইলে সরকার উঠবে, আমরা চাইলে সরকার বসবে, সরকারের আমার হাতে। এটা ব্রিগেড নয়, এটা সেই মঞ্চে শ্রমিক উপস্থিত ছিল, শ্রমিকও জিতেছিল সেইবার। কি শ্রমিক ঠিক বলছি? 2004 শহীদ মিনার, শহীদ মিনার ব্রিগেডও বলেছে না, সেটা শহীদ মিনারের কথা বললাম। কিন্তু আমরা যে সরকার তৈরি করব, সেই সরকারে নিঃসন্দেহে আমরা তো বলিনি, আমরা তো বলছি যে আমরা সকলে মিলে, মানে সমস্ত রাজ্য কেন্দ্র মিলেমিশে ভারতবর্ষে একটা সংঘবদ্ধ শক্তিশালী নির্ণায়ক দুর্নীতিমুক্ত সরকার দিতে চাই, একটা গ্রোথ দেখতে চাই যেটা ইনক্লুসিভ হবে, যেখানে আমি গান্ধীজিকে গ্রহণ করব কিন্তু অবলম্বন করবো না আমরা দেখতে চাই না। কিন্তু এটা ঠিক যে সেই জন্য যে সরকার একটু আগে জগন্ময় নিয়ে শ্রমিকদেরকে খোঁচা দিল, কিন্তু নিলে দুর্নীতির প্রশ্নে একই। জয়ললিতা, গুরুত্বপূর্ণ দুর্নীতি, আঞ্চলিক শক্তি, তৃতীয় ফ্রন্ট বা শ্রমিকদের ভাষায় বিকল্প ফ্রন্টের আছে, সেই একই অভিযোগ তো তোমার বিরুদ্ধে। ইয়াদুরাপ্পাটা দুর্নীতি নয়, জয়ললিতা বা জগন্ময় দুর্নীতি। বিশ্লেষণ কম, বক্তৃতা বেশি আছে, একটু পরিষ্কার হিসাব। সরকার যেটা তৈরি হবে ভাই, একদম সহজ কথা, ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরকার যেটা তৈরি হবে সেটাকে উঠতে বসাতে কেউ পারবে না, নির্ণায়ক শক্তি কেউ হবে না। সরকার না, সরকার আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? কেউ বাইরে থেকে যে সমর্থন দেবেন, কেউ বলবেন আমি নির্ণায়ক শক্তি, আমি ঠিক করে দেবো, এ সরকার কেন্দ্রে তৈরি হচ্ছে না। কেন্দ্রে যে সরকার তৈরি হবে শক্তিশালী, ভেতরে যারা রইল তাদের কোয়ালিটি দেখতে হবে, বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করলো না, ভেতরে মানে করে যারা রইলো তাদের কোয়ালিটি দেখতে হবে না। প্রশ্ন তো এখানে আসছে না, দুর্নীতির প্রশ্ন আসছে তো, হ্যাঁ নিশ্চয়ই আসবে। ইয়াদুরাপ্পার সঙ্গে না গেলে আরো জোরে শ্রমিক লাহিড়ীকে বলতে পারতে, জয়ললিতার দুর্নীতির প্রশ্ন, জগন্ময়ের দুর্নীতির প্রশ্ন বলতে পারতে, মায়াবতীর দুর্নীতির প্রশ্ন, যে 11 জনের এত জনের দুর্নীতি কোথায় কথা বলে, প্রশ্নটা আরো বাস্তবসম্মত। দুটো তো আছে, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, এই দুটো বাদ দিয়ে দাও না, দেখি কে প্রচার করে। নরেন্দ্র মোদীকে বলো এই দুটো কথা বাদ দিয়ে প্রচার করতে, দুর্নীতি বাদ দিয়ে প্রচার করতে। এইসব কেন বলছো? দুর্নীতির আলোচনা শুরু হয়নি, এইসব কি বলছো? নরেন্দ্র মোদীর প্রচার আপনি কি আমরা করবো নাকি? নরেন্দ্র মোদী দলের কথা বলছে, কংগ্রেস করছে, তোমাদের এমন আপনার ক্যাপ্টেন যে আছে না, রোজ একটা করে বাড়ি যাচ্ছে, অদ্ভুত জিনিস বলেছে। নরেন্দ্র মোদীর প্রচার কংগ্রেস করে দেবে, একজন বলেছে কংগ্রেস করে দিচ্ছে, একজন বলেছেন আমি অ্যানার্কিস্ট, কেউ নেই, আমি অ্যানার্কিস্ট, ধারে কাছে কেউ নেই, ধারে কাছে কেউ নেই। নরেন্দ্র বাবু বললেন ধারে কাছে কেউ নেই, বিল নেই চাইয়ে, উইল চাইয়ে, মানে বিল ফেলে দাও সব, শুনুন যত মানে পার্লামেন্ট আর চলবে না। আর না, নরেন্দ্র বাবু বললেন বাজারে শুনুন আপনারা জিতবেন, বাজারে ছেলে ধরা আছে, সাবধান। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখেছেন। আপনাদের জিতবে, শ্যামবাজারে আপনাদের ভোট দেবে, ধর্মতলায় গিয়ে বাংলায় পতাকার রং পাল্টে গেছে, আপনাদেরও নিয়েছে, সেই ছেলে ধরো আপনাদেরও ধরেছে, আমাদের টুকটাক ধরেছে, আমাদের ধরেছে, এক হাতে টাকা চলিয়ে এক হাতে ওয়ারেন্ট দিয়ে ছেলে ধরা বেরিয়েছে। মারা রাত্রে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে পর ছেলে ধরা আসবে, এ চলছে। আমরা জানি এটা ওয়েস্ট বেঙ্গলে এই নতুন কালচার শুরু হয়েছে, সে তার মধ্যে থেকে আপনারাও বেঁচে নেই। না, আপনি খালি মনে করবেন এটা, যে আপনি খালি মনে করবেন বাংলায় কিন্তু প্রতিভার অভাব নেই। না, ধামা ধরা থাকলে ছেলে ধরাও থাকে, ধরে, হ্যাঁ সে তো থাকে, সে তো ধামা ধরা যদি তবে এটা না, এটা আপনি এভাবে বলবেন না সুগন্ধু দা, এটা আপনি অন্যভাবে দেখতে পারেন। আমি এইভাবে বলছি, না আমি একদম গ্রাম্য বাংলায় বলছি, গ্রাম্য বাংলায়। আপনি এটা ধামা ধরা যদি বিভিন্ন রাজনৈতিক দলে থাকে, তাহলে ছেলে ধরাদের আধিপত্য বাড়ে। কিন্তু একটা কথা বলে আমি শেষ করবো, ব্যাপার হচ্ছে দেখো, এটা তো যেমন তোমরা সেরা বাঙালি করো, সেরা বাঙালি তো আছে, তো সেরকম কি বলে বাঙালি এখানে প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভার কোনো অভাব নেই। কেন, তৃণমূলের জন্ম তো কংগ্রেসের গর্ভ থেকে, গর্ভ যন্ত্রণা কংগ্রেস সহ্য করেছে, এখন অন্য ধরনের যন্ত্রণা পাচ্ছে, বিচ্ছেদের যন্ত্রণা পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এখানে যে প্রতিভার অভাব নেই সেটা প্রমাণিত হয়ে গেছে, যে ভজনলাল শুধু হরিয়ানাতেই নেই, ভজনলালের থেকে বড় ক্যালিবারের লোক এ রাজ্যেও আছে, এবং সেটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং বাঙালির জায়গায় আছে, বাংলার মানুষ দেখছে, এই জোট দেখছে, বিচিত্র জোট, বর্ণময় জোট দেখছে, এই জোটের মধ্যে থেকে দেখবে যে আরেকটা দেবেগৌড়া কি দেশের মানুষ চায়, মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে, ভোট দেবে।
আর যদি বাঙালি প্রধানমন্ত্রী হয়, বাঙালি রাষ্ট্রপতি, বাঙালি প্রধানমন্ত্রী, আমরা কিন্তু না, কিন্তু আরেক বঙ্গ সন্তান আমার সামনে বসে আছে। দল কি তুমি ভুলে যাওয়ার দিয়ে তালিকা করেছিলে না, ভুলে যাওয়া মনে রাখা নিয়ে? তো দল কি তোমার প্রার্থী করার কথা ভুলে গেল? কোথায়? শ্রমিক ভট্টাচার্য লোকসভায় প্রার্থী হবে না, একটা তালিকা তো বেরোলো। আদর্শের প্রতি অন্ধ বিশ্বাস আর নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য, এ নিয়ে কোনো সংগঠিত দল তৈরি হয়। শ্রমিক ভট্টাচার্যের মৃতদেহ যদি বেরোয়, বিজেপি অফিস থেকে বেরোবে। না না, সেটা নিয়ে তো সংশয় প্রকাশ করছি না। অসুবিধা আছে ওর, এই কারণে ওর আদি জায়গা হাওড়া। কয়েক মাস আগে এই হাওড়াতে যা ঘটনা হয়েছিল সেই কথা ওদের মাথার উপর চেপে, ভূতের মতন চেপে বসে আছে। প্রার্থীর নাম ঠিক করে ওয়ালিং করে ওখান দিল্লিতে আদেশ শুনে উজ্জ্ব করতে হয়েছিল অসীম বাবুর। সেইটার জন্য হাওড়ার ছেলে শ্রমিক, সেই হাওড়ার স্মৃতি ওকে ভূতের মতন তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা আচ্ছা, আমার লড়াইটা তো আমি আমার মতো করে লড়বো। আমার দল কখন খেলবে, কখন ফ্রিজিং করবে, সেটা আমার দল। আমি খবরের সন্ধানে প্রশ্ন করেছিলাম উদয়নদা। এই মুহূর্তে এই রাহুল গান্ধীর, আবার আমি একেবারে গোড়ায় ফিরি, শেকড়ে ফিরি, এইটার পর মানে এটা কি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল, নাকি মোটামুটি বোঝা যাচ্ছিল, নাকি এখনো বলবেন যে রাজনীতি সম্ভাবনার শিল্প, যার ফলে এই শিল্পের কোথায় কি মোড় আসে, শ্রমিকের ভাষায় কোথায় কে ড্রিবল করে দেয় শেষ মুহূর্তে বোঝা যাচ্ছে না, নাকি জোটের সম্ভাবনা একেবারে নিঃশেষ? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেস ইউপিএ থেকে বেরিয়ে এলেন, তখনই তো একটা বৈরিতার সূত্রপাত হয়েছিল। ফলে সেই বৈরিতার জায়গা থেকে সখ্যের জায়গায় কিন্তু এখন অবধি যায়নি, রাজনীতিগতভাবে যায়নি, আদর্শগতভাবে যায়নি, কর্মসূচিগতভাবে যায়নি, বরঞ্চ বৈরিতাটা ক্রমশ দুটো দলের মধ্যে বেড়েছে। কাজেই মানে স্বাভাবিক নিয়মে দুটো দলের মধ্যে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেহেতু নেতা রাহুল গান্ধী, সেহেতু কতগুলো ইফস অ্যান্ড বাটস থাকে। কারণ আমরা দেখেছি যে অতীতে একটা অর্ডিন্যান্স হঠাৎ মন্ত্রিসভায় এসেছিল, সেটা রাহুল গান্ধীর মানে তিনি জানতেন না সেই অবস্থায় মন্ত্রিসভায় এসছে, এবং সেটা প্রায় রাষ্ট্রপতির কাছ অব্দি চলে গেছে সই করার জন্য। এটা সাধারণ মানুষ বিশ্বাস করেন না, কেউই বিশ্বাস করেন না। কিন্তু সেই রাহুল গান্ধী বলেছিলেন এই অর্ডিন্যান্সটা ছিঁড়ে ফেলে দিতে, প্রকাশ্য সভায় গিয়ে। তার আগে অজয় মাকেন ঘোষণা করছেন যে এইরকম অর্ডিন্যান্স এসছে, শুধু ছিঁড়ে না, এটা আমরা খুব ভালো। আবার পর মুহূর্তেই অজয় মাকেনকেই বলতে হয়েছিল যে এটা বাতিল করে দেওয়া হবে। তো রাহুল গান্ধী যেহেতু বলছেন, আবার রাহুল গান্ধী পরবর্তীকালে বলেছেন যে আমার মা বকেছেন, এরকম ভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। ফলে এক এক সময় এক এক রকম ভূমিকা পালন করছেন, এবং আমার বেশ ভালো লাগে ওনাকে। উনি কখনোই ইদানিং বলছেন আবার রিক্সা টানবেন, কোথায় বেনারসে না কোথায় গিয়ে রিক্সাওয়ালাদের সাথে অনেক বাদানুবাদ করেছেন, সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এখন বোধহয় নরেন্দ্র মোদীর ওই চাওয়ালা ইমেজ থেকে একটা রিক্সাওয়ালা ইমেজ যদি আনা যায়, এরকম একটা প্রতিযোগিতা চলছে। ফলে এটা কোনো স্থির জায়গায় নেই যে রাহুল গান্ধী জোট চাইবেন কি চাইবেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের মধ্যে আলটিমেটলি আসন সমঝোতা হবে কি হবে না, সেটা এক্ষুনি আমরা বলে দিতে পারি না। কিন্তু গতকালকে যে প্রদেশ কংগ্রেস নেতারা গিয়ে যে আলোচনা করেছেন, যা খবর অন্তত সংবাদ মাধ্যম থেকে আমরা পেয়েছি, সেইখান থেকে বলা যায় যে জোটের সম্ভাবনা আপাতত নেই। কিন্তু এর মধ্যে আমার মনে হয় সংবাদ মাধ্যমেই রাহুল গান্ধীর যে কথা আমরা শুনেছি, তাতে আমি মনে করি রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে যুক্তি আছে। অন্তত কালকে যে কথাটা বলেছেন তার মধ্যে যুক্তি আছে। কি বলেছেন, অন্য রাজ্যে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সব জায়গায় জোট করে কংগ্রেসের ক্ষতি, কংগ্রেসের ক্ষতি হয়েছে শুধু নয়, উনি যে কথাটা বলতে চেয়েছেন, যারা প্রদেশ কংগ্রেসের যে নেতারা দেখা করতে গেছিলেন তারা তো বলেছেন যে তাদের কাছে থেকে সাজেশন চেয়েছেন, তারা বলেছেন আমরা একলা চলতে চাই। তখন রাহুল গান্ধী বলেছেন তাহলে আপনাদের সিনিয়র লিডাররা কেন দাঁড়াবেন না ভোটে? হ্যাঁ, তাহলে সিনিয়র লিডাররা সবাই ভোটে দাঁড়ান। তখন কেউ হয়তো মান্নান্দা বলেছেন পায়ে চোট আছে, হতেই পারে, লোকসভা ভোটে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, পায়ে চোট নিয়ে উনি পারবেন না। কিন্তু সিনিয়র লিডার যারা আছেন তাদের অনেককেই ভোটে দাঁড়ানোর কথা বলেছেন। আমি একলা লড়বো, অথচ লড়ার সময় সমীর রাইজকে এগিয়ে দেবো, বা আমি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করব, কিন্তু লড়ার সময় ম্যাজিশিয়ানকে এগিয়ে দেবো,
হ্যাঁ এই ধরনের মুনমুন সেন? হ্যাঁ এই ধরনের মুনমুন সেন এখনো ঘোষিত হননি, হ্যাঁ বা অন্য কেউ এখনো ঘোষিত হননি, মানে বামপন্থীদের এবং তৃণমূলের প্রার্থী তালিকা তো বেরোয়নি এখনো, কিন্তু আপনাদের তো যা শোনা যাচ্ছে এইমাত্র সমীর রাইসের নাম তো এইমাত্র, এটাও তো এনাদের খবর, কালকে হতে পারে এনাদেরই খবর ছিল, একই খবর। সুভাষিনী আলী নিয়ে কি বলবেন? শোনা যাচ্ছে যে সুভাষিনী আলী নেপাল দেবদের সুভাষিনী আলীতে উদাহরণ সমীর রাইসও যতখানি ওটিতেও ভোটে দাঁড়িয়েছেন এবং সুভাষিনী আলী সিপিএম এর বহুদিনের কর্মী এবং নেত্রী, কাজী তাকে নিয়ে তিনি তো সেলিব্রিটি স্ট্যাটাস নিয়ে দাঁড়াচ্ছেন না, তিনি ম্যাজিশিয়ান, তিনি দাঁড়াচ্ছেন বাইরে থেকে এসে, হতে পারে মোদির থেকেও বেশি বড় ম্যাজিশিয়ান হতে পারেন তিনি। এখন নানা রকম সম্ভাবনা এখন চলছে, বাজারে অনেক কিছু চলছে, থার্ড ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট, ইউনাইটেড ইন্ডিয়া ফ্রন্ট, হ্যাঁ নানা রকম খবর আসছে, কিন্তু আমার একটা মানে একটু আগে খুব গম্ভীর এবং খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ চলছিল, হ্যাঁ সেখান থেকে একটু হালকা করে দেওয়ার জন্য আমার মনে হয় একটা গল্প বলা উচিত, যে একজন কৃষককে, সে খুব অলস কৃষক, সে সারাক্ষণ শুয়ে থাকে, তো তাকে একজন তার বন্ধু এসে বলে তুই আর শুয়ে থাকিস কেন, তুই মাঠে গিয়ে একটু চাষ করতে পারিস তো। তো কৃষক বলে মাঠে গিয়ে চাষ করে কি হবে, বলে কেন তোর অনেক টাকা হবে, তুই তাই দিয়ে আরো বড় জমি কিনবি, বলে আরো বড় জমি কিনে কি হবে, বলে আরো বড় জমি কিনে তুই আরো ফসল ফলাবি, আরো বিক্রি করবি, বলে সেটা করে কি হবে, বলে না আর তারপরে আরো বড় জমি কিনবি, আরো ফসল ফলাবি, বলতে তাতে কি হবে, বলে তাহলে তুই অনেক লোক রাখতে পারবি, তারা কাজ করবে, তুই শুয়ে থাকবি, বলে সেটা আমি এখনো শুয়ে আছি, অত শুয়ে থাকার জন্যই আমি অত খাটবো কেন। বিষয়টা হচ্ছে যে এত নানা রকমের ফ্রন্টের বিচারে কেউ আন্না হাজারের সাথে যাচ্ছেন, কেউ জয়ললিতার সাথে ফ্রন্ট করছেন, শ্রমিক লাহিড়ী বলছিলেন নানা অর্থনৈতিক নীতির কথা, জয়ললিতার সাথে সেগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ আমি জানি না, হ্যাঁ মুলায়মের সাথে কতটা মানে দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ জানি না, হয়তো ধর্মনিরপেক্ষতার প্রশ্নে হয়তো আসছেন, কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে আসছেন না বামপন্থীদের সাথে। ফলে এইটা সবকিছু পরে ভোটের পরে রেজাল্ট বেরোনোর পর মে মাসের কোনো এক মানে দ্বীপ্রহরে একটা আমরা যখন জানতে পারবো একটা প্রচন্ড গরমের দিনে যে আলটিমেটলি একটা হাং পার্লামেন্ট হয়েছে, এবং সেই পার্লামেন্টে সরকার গঠন করতে গেলে ওই হয় কংগ্রেস নয় বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে, আর না হলে এনডিএ বা ইউপিএ সরকার গঠন করবে, তখন এই নানাবিধ ফ্রন্টের গল্পগুলো যদি একেবারে মানে অফলপ্রদায়ী হয়, তাহলে তার জন্য এত খাটার কি দরকার, কোনো দরকার নেই। শ্রমিকদের দল রয়েছে, শ্রমিক লাহিড়ীর কথা বলছি, তারা তাদের দলের মতামত দিন, মানুষের কাছে যান, তারা তো বলছেন মানুষ এইগুলোর প্রতি কনসার্ন, ফলে তাদের সেই কথা শুনে মানুষ ভোট দিলে দেবে, জয়ললিতার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ফ্রন্ট গঠনের কোনো প্রয়োজন নেই, কারণ এরা প্রত্যেকেই একটা না একটা জায়গায় যাওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছে। একেবারে বিমল বাবুর কাছে এই প্রশ্নে আসবো যে একটা নীতির ভিত্তিতে এবং দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও জোর করে, এটা আমি সব পক্ষে বলছি, এটা কোনো বিশেষ ফেডারেল ফ্রন্ট বা তৃতীয় ফ্রন্ট বা শ্রমিকদের বিকল্প ফ্রন্ট আলাদা করে বলছি না, কিন্তু নীতির ক্ষেত্রে মিল না থাকতেও দুর্নীতির সঙ্গে আপোষ করে একটা ফ্রন্ট ভারতীয় গণতন্ত্রের জন্য, সেটা সাম্প্রদায়িকতা বিরোধী জোট তৈরির স্বার্থে হোক কিংবা ভারতবর্ষকে স্টেবল গভর্নমেন্ট দেওয়ার স্বার্থে হোক, কারণটা স্লোগানটা যাই হোক না কেন খুব জরুরি। আপনার একটা কথা বলি, একটু আগে জয়দা একটা বলছিলেন না যে কি পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে ধরা পাওয়া যাচ্ছে, এটা শ্রমিকবাবুর একটা কথার প্রেক্ষাপটে, তো উনি একটা অ্যাড করলেন এক হাতে টাকার থলি অন্য হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট। আমার মনে পড়ে গেল মুলায়ম সিং যাদব বেশ কয়েক মাস আগে বলেছিলেন যে আমাকে তো কংগ্রেস তাকে সাপোর্ট করতে বাধ্য করে, কারণ কথায় কথায় সিবিআই দেখায়। এখন আমার সেখানে একটা পাল্টা প্রশ্ন হয় যে কারোর যদি কোনো দোষ না থাকে ওয়ারেন্ট বেরোবে কি করে? কারোর যদি দোষ না থাকে তাহলে নিশ্চয়ই সিবিআই ফাইল দেখানোটা অন্যায়, কংগ্রেস এটা যদি করে থাকে অন্যায় করেছে, এটা মুলায়মের কথার ভিত্তিতে আমি বলছি, কিন্তু আমার যদি কোনো দোষ না থাকে ফাইল বা রেডি হবে কি করে? সুতরাং ভারতীয় রাজনীতি এবং তার নেতারা সত্যি বিচিত্র মানুষ, এই বিচিত্র মানুষদের মধ্যে নিয়েই সরকার চলে এবং রাজনৈতিক ব্যবস্থাটা চলে। এখন এটা ঠিকই যে দুর্নীতি কখনো কখনো একটি ইস্যু হিসেবে সামনে আসে, যেরকম বোফোর্স নিয়ে যেটা সামনে এসেছিল, আবার দুর্নীতি কখনো কখনো অন্য ইস্যুতে চাপা পড়ে যায়, মানুষ চিরদিন ওটা মনে রাখে না। অনেকের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আসে, দুজন এক্ষুনি নাম করতে পারি, জয়ললিতা, অজস্র দুর্নীতির অভিযোগ, লালু প্রসাদ যাদব, তিনি দুর্নীতির অভিযোগে সদ্য জেল খেটে বেরিয়েছেন, মানে তিনি কনভিক্টেড,
তার জেল হয়ে গেছে, তারপরে তাকে আমাদের দেশের আইন ব্যবস্থা কি অদ্ভুত আমি বুঝি না, জেল হয়ে গেল তারপর জামিন পেয়ে বেরিয়ে এলো, জামিন পেয়ে বেরিয়ে এসেছেন এবং তার স্লোগান হচ্ছে যে এবার আমি সাম্প্রদায়িকতাকে রক্ষা করব। এখন আপনি কোনটাকে সামনে রাখবেন, দুর্নীতিকে না সাম্প্রদায়িকতাকে? এবং কংগ্রেস যখনই তার সঙ্গে জোট শুনলাম জোট বেঁধেছে, সেখানে কংগ্রেসকে যদি সেই কেউ প্রশ্ন করে যে তুমি এই লোকটির সঙ্গে জোট বাঁধলে কেন, সে তখন একটা রেডিমেড উত্তর আছে, আমি সাম্প্রদায়িকতাকে আটকানোর জন্য আমি কিন্তু জোট বেঁধেছি। এখন সেখানে যদি প্রশ্ন করা হয়, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি না, আমি একটু সাপ্লিমেন্ট করছি। সেটা হচ্ছে আপনি অধ্যাপক মানুষ, অনেক তথ্য আপনার কাছে আছে, আপনি শুধু একটা যদি পরিসংখ্যান আমাদের দর্শকদের সাথে দেন যে ভারতবর্ষে দাঙ্গা বা সাম্প্রদায়িকতার কারণে, সাম্প্রদায়িকতা আছে, এটা সোশ্যাল রিয়ালিটি, অস্বীকার করা যায় না, সাম্প্রদায়িকতার কারণে ভারতবর্ষে প্রতি বছর কজনের মৃত্যু হয়, আর ভারতবর্ষে অনাহারের কারণে কতজন মারা যায়, আর দারিদ্র্যের কারণে কত কৃষক আত্মহত্যা করে, এর দুটোর মধ্যে সংখ্যা বেশি কোনটা? সাম্প্রদায়িকতায় মৃত্যু বেশি না দারিদ্র্যের জন্য মৃত্যু বেশি? কিন্তু তাতে সাম্প্রদায়িকতা বিপত্তা লঘু হয় না শ্রমিক। এখন দারিদ্র্য সাম্প্রদায়িকতার তুমি দারিদ্র্যের পরিসংখ্যান দিয়ে একটা সাম্প্রদায়িক নীতির সমর্থন আদায় করতে পারবে না। নীতি মানে কি? কি সাম্প্রদায়িক? না না না, সেটা অন্য কথা, তুমি সেই প্রশ্নটা তোলো। কিন্তু তুমি পাশাপাশি দারিদ্র্য এবং দুর্নীতি রেখে, আমি তো স্বীকার করছি না অনাহারে মৃত্যু রেখে ওইটার সঙ্গে হয় না। আমি তো স্বীকার করছি সাম্প্রদায়িকতা ঘৃণ্য, আমি ঘৃণ্য স্বীকার করব না। এই আমরা দেগঙ্গা দেখছি, বসিরহাট দেখছি, আমরা সাম্প্রদায়িকতা ঘৃণ্য স্বীকার করব না। মোটর অ্যাক্সিডেন্টে বেশি লোক মারা যায়, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো বিতর্কিত, বিশেষত সাম্প্রদায়িকতার মতো ইস্যু, সেটা নিয়ে পাঁচখানা হয়তো আপনার ইয়ে করা যাবে, এই প্রতিপক্ষ করতে পারেন, সেই নিয়ে অন্য আলোচনা করা যেতে পারে। কিন্তু দারিদ্র্য নিয়ে বা দারিদ্র দূরীকরণ নিয়েও আমাদের মধ্যে প্রচুর বিতর্ক আছে। যেরকম আমাদের দারিদ্র দূরীকরণ নিয়ে গুজরাট মডেল আছে, যারা মনে করেন যে ওই রকম উন্নয়ন হলে এই চুঁইয়ে পড়ার তত্ত্বে দারিদ্র দূর হবে। আবার বামপন্থীদের বিকল্প মডেল আছে, যে না ওই মডেল নয়, আমাদের একটা মডেল আছে, তাই সে আলোচনা অন্য। আমার বক্তব্য সত্যি রাজনৈতিক ব্যবস্থাতে আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে আমরা যদি একটা কমন জায়গা ধরতে না পারি, তাহলেও তো এই সমস্যাগুলো থেকে যাবে। কখনো কখনো সাম্প্রদায়িকতার প্রশ্ন আসবে, কখনো কখনো দুর্নীতির প্রশ্ন আসবে, এবং আমাদের মধ্যে মতবিরোধটাও থেকে যাবে। আপনি যদুরাপ্পার কথাটা বলছিলেন, এটাও তো ঠিক। আমি যদি জনগণের প্রেক্ষাপট থেকে দেখি যে যদুরাপ্পা তিনি একটা বিরাট অংশকে নিয়ন্ত্রণ করেন, বিরাট অংশকে, এবং যদুরাপ্পা চলে গেছেন বলে ভারতীয় জনতা পার্টি কিন্তু হেরে গেছে কর্ণাটকে। এখন যদুরাপ্পার সঙ্গে যদুরাপ্পা ফিরে এসেছেন বিজেপি ফোল্ডে, আপনি সমালোচনা করতে পারেন। ঠিক সেই রকম কংগ্রেসের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারেন যে তুমি লালু প্রসাদকে কেন নিলে, এতদিন মুলায়মকে সঙ্গে নিয়ে কেন চলেছিলে, এতদিন মায়াবতীকে সঙ্গে নিয়ে কেন চলেছিলে। সেই সমালোচনা সিপিএমের দিকে আঙুল তোলা যায় যে তুমি জয়ললিতাকে নিয়ে কেন চললে, তিনি কোথাকার কোন একজন সাধু। সুতরাং এগুলো কোন দলই এখান থেকে বাইরে যেতে পারবে না। করা যায় কেডি সিংকে কেন নিলে তুমি রাজ্যসভায়? আবার আমি বলছি, সেটা হচ্ছে দয়া করে এমনটা করবেন না। কেডি সিং এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ এক ফোঁটাও প্রমাণিত হয়নি। এখানে দাঁড়িয়ে একজন ব্যক্তি সম্পর্কে উল্টোপাল্টা আমি বলতে পারবো। আপনারা বলুন, আপনার রাজনৈতিক নেতা বলুন। আজকে দুটো স্টেটে তার সে সন্তোষ পাচ্ছে না। আচ্ছা শুনুন, আরো আছে, সব অভিযোগটা প্রমাণিত হোক। আপনার রাজনৈতিক ভাই বলতে পারেন, আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। কালকে আমার কাছে মানহানি হলে কে বাঁচাবে না, মানহানি হলে কেউ বাঁচাবে না, আমি এরকম করতে পারবো না। যাই হোক, তো ন্যাচারালি আমি যেটা বলবো যে প্রত্যেক রাজনৈতিক দল এই কাজগুলো করে এবং সেটা তাদের নিজস্ব স্বার্থে করে। আরেকটা যেটা অদ্ভুত, রাজনৈতিক দলের যে স্ট্যান্ড পরিবর্তন। আচ্ছা, যতদিন নীতিশ কুমার বিজেপির সঙ্গে ছিলেন, নীতিশ কুমার ছিলেন একজন সাম্প্রদায়িক। যেই নীতিশ কুমার বিজেপির সঙ্গে বেরিয়ে এলেন, পরের দিন সিপিএম যেভাবে তাকে নিয়ে দিল্লির তালকাটা স্টেডিয়ামে লাফালাফি শুরু করলো যে উনি বোধহয় গঙ্গায় চান করে পাটনা থেকে উনি প্লেনে উঠেছেন। অর্থাৎ এই বহু ক্ষেত্রে একদম একদম মানে রাজনৈতিক দলগুলো যে ধরনের ভণ্ডামি করে, এটা বোধহয় মানুষের চোখে লাগে। প্রত্যেক সাধুরই একটা অতীত আছে, ঠিক। কিন্তু ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক দলের প্রার্থী কিংবা নেতা কিংবা দলের তাদের অতীত নিয়ে চর্চা হয়। এরকম আপনাকে আর একটা কথা বলি, যেটা আপনার সঙ্গেই হয়তো কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল, যে নেতাই এবং আহমেদাবাদ, এই দুটোর তুলনা চলে কিনা? নিশ্চয়ই চলে না, দুটোর প্রেক্ষাপট আলাদা। কিন্তু দুটোতেই একটা ঘটনা ঘটেছিল, মানুষ মারা গিয়েছিল। আমি কথায় কথায় আহমেদাবাদের কথা বলবো, কিন্তু নেতাইটা বলবো না। তাহলে আরেকটা প্রশ্ন,
সেই প্রশ্ন তো উনি কোনোদিন উত্তর দেবেন না, আজকেও দেবেন না। সেটা হচ্ছে তাহলে বুদ্ধদেব বাবুকে আমি মিথ্যাবাদী বলবো, কারণ উনি বলছেন নেতাইটা আমাদের দলের লোক জড়িত কিনা আমি এই মুহূর্তে বলবো না। তাহলে বুদ্ধদেব বাবু বললেন কি করে যে আমি ক্ষমা চাইছি তার জন্য? ওনাদের তো উচিত তাহলে ওনাকে দল থেকে বার করে দেওয়া। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। এই যে আপনারা না প্লিজ ব্যাপারটা হচ্ছে এই যে কঙ্কালগুলো পাওয়া যাচ্ছে না, এটা আপনারা কেউ, এটা সুমনের ধরে দেখাটা দায়িত্ব আছে। ওরা এই ব্যাপারটা একবারও বলছে না যে আজকে মেদিনীপুর গড়বেতা অঞ্চলে যে সমস্ত কঙ্কাল পাওয়া গেছে, এই কঙ্কালগুলো হচ্ছে গুজরাট দাঙ্গায় নিহত কিছু মানুষ নাকি নিখোঁজ আছে, গুজরাট থেকে ওটা নরেন্দ্র মোদী। আমি একটা উদাহরণ দিই, কঙ্কালের এই রাজনীতি একটু শুধু আমি কিছু খবর জানি বলি আপনাকে, সেটা হচ্ছে যেখানে যেখানে অদ্ভুত ভাবে এটা গুজরাট না বলেনি আশ্চর্য সমাপতন হচ্ছে, যেখানে যেখানে কমিউনিস্ট ব্যবস্থা থাকে না কঙ্কাল পাওয়া যায়। কিরকম বলি আপনাকে, অসুইচের কারাগারে পোল্যান্ডে প্রচুর ইহুদির কঙ্কাল পাওয়া গেছে, সবাই জানতো যে তাদের মেরেছে হিটলার। আচ্ছা, জাস্ট একটা লাইন, কিছু কঙ্কাল পাওয়া গেল, দেখা গেল স্ট্যালিন ওদের মেরেছে, রাশিয়া তার জন্য ক্ষমা চেয়েছিল। আর একটা লাস্ট লাইন, সেটা হচ্ছে কাম্পুচিয়া বলে একটা দেশ, এখন কাম্বোডিয়া নাম হয়েছে, জনসংখ্যার 1/3 কেই কঙ্কাল বানিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ তার বাইরে যাবে কোত্থেকে? না, আমি কঙ্কাল থেকে জীবিত মানুষ এবং জীবিত মানুষের উধাও হয়ে যাওয়া টাকার কথায় আসবো। সারদা মামলা আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে তার শুনানি ছিল, কি হলো আদালতের মধ্যে দেখাবো আপনাদের। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্ট আগেই জানতে চেয়েছে সিবিআই এই মামলার তদন্ত করতে পারবে কিনা। এক ধাপ এগিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করলেন তদন্তভার পেলে সিবিআই কি পদক্ষেপ করবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানায় সারদা গোষ্ঠীর 131টি সম্পত্তি এখনো চিহ্নিত করা গিয়েছে। এই সম্পত্তির মূল্য প্রায় 35 কোটি টাকা। বিচারপতিরা তখন বলেন কিন্তু সারদা তো বাজার থেকে 2000 কোটিরও বেশি টাকা তুলেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীরা তখন বলেন এই তদন্তে নেমে রাজ্য সরকার প্রথমে যথেষ্ট সাহায্য করেনি, আমরা হাইকোর্টে সেই মর্মে অভিযোগও জানাই। তারপর হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার সহযোগিতা করেছে। মামলাকারীদের আইনজীবী তখনই উঠে দাঁড়িয়ে বলেন রাজ্য সরকার এ বিষয়ে সাহায্য করছে না, সেজন্যই আমরা সিবিআই তদন্ত চাইছি। এরপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীরা তদন্ত সম্পর্কে বলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে ইডি জেরা করেছে, প্রায় 300 ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু সেখানে মাত্র 5 কোটি টাকা মিলেছে। বিচারপতিরা তখন ইডির আইনজীবীর কাছে জানতে চান হাইকোর্টের নির্দেশের পর কি রাজ্য সরকার উপযুক্ত সহযোগিতা করেছে। রাজ্য সরকারের আইনজীবী তখন উঠে দাঁড়িয়ে বলেন সহযোগিতা না করার কোনো প্রশ্ন নেই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্তে যে সাহায্য চাইবে রাজ্য তাই করবে। রাজ্য সরকার পর্যাপ্ত সাহায্য করছে কিনা জানতে চেয়ে এরপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীকে একটি হলফনামা জমা দিতে বলেন বিচারপতি। তদন্ত প্রসঙ্গে এরপর রাজ্য সরকারের আইনজীবী আদালতে দাবি করেন রাজ্য সরকার তৎপরতার সঙ্গে তদন্ত করছে, তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। বহু ক্ষেত্রে চার্জশিটও দাখিল করা হয়ে গিয়েছে। সারদার প্রায় 100 কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী দুপাতার একটি রিপোর্টও আদালতে জমা দেন। রিপোর্ট দেখে বিচারপতিরা ফের প্রশ্ন তোলেন আপনারা এই রিপোর্টে বলছেন সারদা 2000 কোটিরও বেশি টাকা তুলেছে, তাহলে বাকি টাকা কোথায় গেল? আর কোন সংস্থা এই মামলার তদন্ত করছে? আদালতে হাজির ছিলেন এসএফআইওর আইনজীবী। বিচারপতির প্রশ্নের উত্তরে তিনি তখন বলেন সারদা কেলেঙ্কারিতে কোম্পানি আইনে তদন্ত চলছে, সংস্থাটি কিভাবে টাকা তুলতো তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসএফআইওর আইনজীবী বলেন পশ্চিমবঙ্গের আরো দুটি লগ্নি সংস্থা আইকোর এবং রোজভ্যালির টাকা তোলার প্রক্রিয়া এবং প্রকল্পগুলি একেবারে এক। এই দুটি সংস্থার বিরুদ্ধেও তদন্ত চালানো হচ্ছে। আদালত তখন প্রশ্ন করেন তাহলে কি সিবিআই কে তদন্তভার দিলে তদন্ত প্রক্রিয়া দ্রুত এগোবে? সিবিআইয়ের আইনজীবী তখন বলেন এ ব্যাপারে আদালতের নির্দেশই শেষ কথা। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রশ্ন করেন সারদার অনেক সম্পত্তির মূল্য এখনো জানা যাচ্ছে না। রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন এ ব্যাপারে তো হলফনামা দাখিল করা হয়েছে। ইডি যেমন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, রাজ্য সরকারও তেমনই 224টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শ্যামল সেন কমিশনের কাছেও বহু তথ্য রয়েছে, সেগুলো এখনো পাওয়া যায়নি। বিচারপতিরা তখন ফের প্রশ্ন করেন সারদা যে 2000 কোটি টাকা তুলেছে তা তো কোথাও একটা নিশ্চয়ই রয়েছে, পাওয়া যাচ্ছে না যখন সেই টাকা নিশ্চয়ই সরানো হয়েছে। রাজ্য সরকারের রিপোর্টেও তো সব স্পষ্টভাবে উল্লেখ নেই। এদিন রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন সারদার যে জমি বাজেয়াপ্ত করা হয়েছে তা কেনার ক্ষেত্রে কম দাম দেখানো হয়, এখন সেই জমির দাম বেড়ে গিয়েছে। বিচারপতিরা তখন বলেন জমির এখনকার দাম জানতে চাওয়া হচ্ছে না, কি দামে জমি কেনা হয়েছিল সেটাই হলফনামা দিয়ে জানাতে হবে। এরপর বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকেও হলফনামা দিয়ে জানাতে বলেন এখনই তদন্তভার দেওয়া হলে সিবিআই কি পদক্ষেপ করবে। 26শে মার্চ মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি সারদা ছাড়া অন্যান্য লগ্নি সংস্থাগুলির ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে কেন, এদিন সে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
সারদা মামলায় রাজ্যের তরফে যে নথি পেশ করা হয়, এই মুহূর্তে সেই নথির কপি আমার হাতে, সেক্ষেত্রে কিন্তু অসন্তোষ প্রকাশ করেন বিচারক এবং বলেন ভেরি স্কেচি রিপোর্ট। ঠিক কিভাবে, কি ভাষায়, কি তথ্যের ভিত্তিতে অসন্তোষ প্রকাশ করলেন মাননীয় বিচারপতিরা, তাও দেখাবো আপনাদের। সারদা মামলায় রাজ্য সরকারের রিপোর্টে রীতিমতো অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। রিপোর্টকে অস্পষ্ট বলে মন্তব্য করে ফের সবিস্তারে রিপোর্ট তলব করলেন বিচারপতিরা। 25শে ফেব্রুয়ারি এই মামলার শুনানিতে বিচারপতিরা জানতে চান, সারদা বাজার থেকে যে 2000 কোটি টাকা তুলেছিল তার মধ্যে 1500 কোটি টাকা কোথায় গেল। এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছ থেকে হলফনামাও তলব করে আদালত। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে 2 পাতার একটি রিপোর্ট পেশ করে রাজ্য সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে সারদার আয় ও ব্যয়ের কিছু হিসেব। রিপোর্টে তাদের দাবি, সারদা বাজার থেকে মোট 2460 কোটি টাকা তুলেছিল, তার মধ্যে সংস্থার হাত থেকে বেরিয়ে গিয়েছে 2452 কোটি টাকা। বিভিন্ন স্তরের এজেন্টদের দেওয়া হয়েছে 820 কোটি টাকা, আমানতকারীদের দেওয়া হয়েছে 475 কোটি টাকা। বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ এবং সংস্থা পরিচালনায় ব্যয় হয়েছে 1047 কোটি টাকা। সারদার বেশ কয়েকটি খরচের হিসেবও উল্লেখ করেছে রাজ্য সরকার। রিপোর্টে তাদের দাবি, সারদার মিডিয়া শাখার পেছনে প্রতি মাসে খরচ হয়েছে 33 কোটি টাকা। 24 মাস ধরে এই টাকা দিতে হয়েছে। বস্টন সার্ভারের ভাড়ার জন্য বার্ষিক খরচ হয়েছে 2,88,00,000 টাকা। চ্যানেল 10 কিনতে খরচ হয় 30 কোটি টাকা। প্রতিদিন সংবাদপত্রের সঙ্গে গাঁটছড়ার জন্য চুক্তি অনুযায়ী প্রতি মাসে দিতে হয়েছে 60 লক্ষ টাকা। এজন্য মোট 20 কোটি টাকা ব্যয় হয়েছে। চ্যানেল 10-এর ব্র্যান্ডিংয়ের জন্য ব্যয় হয় 50 কোটি টাকা। কুণাল ঘোষকে বেতন দিতে হয়েছে 3 কোটি টাকা। গ্লোবাল অটোমোবাইলের জন্য শান্তনু ঘোষকে দেওয়া হয় 5 কোটি টাকা। গ্লোবাল অটোমোবাইলের ব্যাংকের বকেয়া বাবদ দিতে হয় 29 কোটি টাকা। গ্লোবাল অটোমোবাইলের অন্যান্য কাজে ব্যয় হয় 20 কোটি টাকা। জিএনএন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মনোরঞ্জনা সিংহকে দেওয়া হয় 25 কোটি টাকা। মনোরঞ্জনার বাবা এনকে গুপ্তকে দেওয়া হয় 3 কোটি টাকা। মনোরঞ্জনার স্বামী মাতং সিংহকে দেওয়া হয় 28 কোটি টাকা। অসমের বিধায়ক অঞ্জন দত্তকে দেওয়া হয় 6 কোটি টাকা। গুয়াহাটির এক বিল্ডার সঞ্জয় জৈনকে দেওয়া হয় 5 কোটি টাকা। দার্জিলিংয়ের লিঙ্কন স্কুল অধিগ্রহণের জন্য ব্যয় হয় 10 কোটি টাকা। প্রশাসনিক কাজে ব্যয় হয় 28.8 কোটি টাকা। মোট ব্যয় 1057,68,00,000 টাকা। কিন্তু রাজ্য সরকারের পেশ করা এই রিপোর্ট মোটেও সন্তুষ্ট করতে পারেনি বিচারপতিদের। রিপোর্টটি পড়ে তারা বলেন, এ তো জৈন হাওয়ালার ডায়েরি। রিপোর্টটি অসম্পূর্ণ বলেও মন্তব্য করেন বিচারপতিরা। রাজ্য সরকার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক স্বার্থে এগুলোকে লুট করেছে টাকা, সেই লুটের টাকা বের করা হোক, সেই জন্যই আমরা সিবিআই তদন্ত চেয়েছি। রাজ্য সরকারের পেশ করা রিপোর্টে যে খরচের হিসেব দেখানো হয়েছে তা কবে মেটানো হয়েছে, কিভাবে মেটানো হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট সবিস্তারে চেয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সুখেন্দুদা, আপনার কাছে আসবো। সেটা হচ্ছে সারদার সম্পত্তির ভ্যালুয়েশন ইডি মাননীয় আদালতের সামনে জানিয়েছিল 1900 কোটি, রাজ্য সরকার 1700 কোটি, বাজার থেকে কত টাকা তুলেছে তার হিসেবে 2000 কোটি। যদি আমরা এইভাবে কোর্ট বলেছে যে মোটামুটিভাবে 2000 কোটি। এর ভেতর যে নথি আমি দর্শকদের দেখালাম একটু আগে, সেই নথি অনুযায়ী 10%-এরও কোনো হিসেব, মানে 10%-এরও হিসেবও এটা নয়। তাহলে প্রথম প্রশ্ন, বাকি টাকা কোথায় গেল? যেখানে মাননীয় বিচারপতিরা আজকে এই ভাষায়, আমি কোট আনকোট বলছি, দে মাস্ট হ্যাভ কেপ্ট ইট ইন সামওয়্যার, এই প্রশ্ন তুলেছেন। মানি পারহ্যাপ শিফটেড টু সামওয়্যার। একটু আগে আপনারা দেখলেন যে জৈন হাওয়ালা ডায়েরির সঙ্গে এই স্কেচি রিপোর্ট ওনাদের ভাষায় যেটা, তার তুলনা করেছেন এবং একেবারে পরিষ্কার বলছেন যে এই সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি যদি সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন তাহলে তারা কি স্টেপ নেবেন সেটাও 26 তারিখে পরবর্তী শুনানি, তার ভেতর হলফনামা দিয়ে সিবিআইকে জানাতে হবে, এই প্রশ্ন তুলেছেন। আবার আমি কোট আনকোট যাচ্ছি যে ডাজ ইট মিন টিল নাও ইউ হ্যাভ নট গিভেন থট টু ফিক্স ইট, মানে কোথায় এই টাকা গেল? এটা কিন্তু বড় প্রশ্ন এবং এখানে একটা নয় একাধিক প্রশ্ন চিহ্ন এসছে রাজ্য সরকারের দিক থেকে, তদন্তের দিক থেকে। সুখেন্দুদা, প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বা কেন্দ্রীয় স্তরে যখনই কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে কোনো অপরাধ সম্পর্কে তদন্ত করতে দেওয়া হয়, তখন সেই তদন্তের বিষয়ে না রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো ডে টু ডে কোনো ইন্টারফারেন্স থাকতে পারে না, এটা হচ্ছে আইনি কথা। সুতরাং কিন্তু যদি সেই তদন্ত সম্পর্কে কেউ প্রশ্ন তোলে আদালতে যায়, তখন সেই তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোথাও রাজ্য সরকারকে, কোথাও কেন্দ্রীয় সরকারকে ডিফেন্ড করতে হয়। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আদর্শ নয়, আদর্শ নয়, এটাই হচ্ছে প্রচলিত আমাদের আইনি ব্যবস্থা। তাহলে তো বামফ্রন্ট সরকারের ক্ষেত্রেও কোনো তদন্তে এত প্রশ্ন তুলেছিলেন কেন 24 বছর ধরে? আমি আসছি, আমি সবই তো নিখুঁত হওয়ার কথা, আমি রেফুট করছি না। আমি এই প্রচলিত আইনি ব্যবস্থাটা মাথায় রেখে আমাদের আলোচনা করলে সুবিধা হবে এই কারণে যে প্রথমে যে প্রশ্নটা উঠেছে যে হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে, হতে পারে যে টাকাটা আমরা দেখছি 2500 কোটি টাকা, প্রায় তার চেয়ে বেশিও হতে পারে, নোবডি নোজ, হতে পারে।
অভিযোগ পরবর্তীতে দেখা গেল হয়তো অনেক বেশি, আবার দেখা গেল না হয়তো এটা একটা ইনফ্লেটেড অ্যামাউন্ট, তাও কমও হতে পারে, হোয়াট এভার। প্রশ্নটা হচ্ছে যে কবে থেকে এই টাকাগুলো তুলছে, কোম্পানিটা কবে রেজিস্টার্ড হয়েছে উইথ রাজনীতির কথা বলছেন যে রাজনীতির কথা, এটা আইনের কথা। আমি বলছি 2000 কোটির মাত্র 100 কোটির সন্ধান। না, আমি আইনের কথা বলছি। আমার প্রথম কথা হচ্ছে তদন্তের পার্টি। না, এই যে প্রশ্নটা এখানে কিন্তু অর্ধ সত্য বলা হচ্ছে, এখানে অর্ধ সত্য বলা হচ্ছে। যদি বলা হয় থাকে হোয়াট এভার মেবি দ্য অ্যামাউন্ট, যে 2000 কোটি কি 2500 কোটি তুলেছে, তার মাত্র 100, তাহলে কোম্পানি না, এই কোম্পানি রেজিস্টার অফ কোম্পানির সঙ্গে কবে রেজিস্টার্ড হলো এবং কবে থেকে তারা বাজার থেকে টাকা তুলতে শুরু করলো এবং সেদিন থেকে আজ অবধি কত টাকা তারা তুললো এবং সেদিন থেকে আজ অবধি বেআইনি টাকা তোলার ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের সেবি, কেন্দ্রীয় সরকারের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন এবং কোম্পানি রেজিস্টার অফ কোম্পানিজ, তারা যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করলো না কেন? এই প্রশ্নগুলো আসছে, আমি আসছি, আপনার প্রশ্ন উত্তর দেবো আমি। বামফ্রন্ট বলে বলছি, আমি এই পিরিয়ডটার কথা বলছি, আমি এই সময়টা ধরতে চাইছি। না, আজকে শুনুন, আমরা ক্ষমতায় আসার পরে কিছু মানুষের কাছ থেকে টাকা তুললো, অতএব শুধু সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো যারা, তাদেরটাই আলোচিত হবে, যারা আগে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আলোচিত হবে না, হতে পারে না। আমার বক্তব্য সেখানে শুধু আলোচনা করতে গেলে হিসেবটা নিতে গেলে আপনাকে সম্পূর্ণ হিসেবটা নিতে হবে। সম্পূর্ণ হিসেবটা নিতে গেলে এটা দেখা যাবে যে 90 সালের পরবর্তী সময় থেকে, আমি 80 সালের সঞ্চয়িতা, সঞ্চয়িনী, সঞ্চিতা, ওভারল্যান্ড ইত্যাদি ইত্যাদি বলছি না, আমি বলছি 90 সাল এবং তার পরবর্তীকালে যে ব্যাঙের ছাতার মতো যে একাধিক চিটফান্ড গড়ে উঠলো পশ্চিমবাংলাতে এবং কেরালাতে এবং ত্রিপুরাতে, যে 3টি বাম শাসিত জায়গা, যে কেরালাতে এই চিটফান্ড কোম্পানিকে ব্লেড কোম্পানি বলা হয় এখনো আজও, এই কোম্পানিগুলো কত টাকা বাজার থেকে তুললো তার কোনো হিসেব রাখার দায়িত্বটা কার? 2003 সালে বামফ্রন্টের সরকার বিধানসভাতে এই চিটফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য বিল নিয়ে আসলো, রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠালো, ফেরত আসলো, পাঠালো। তারপরে 2004 থেকে 2008 বামফ্রন্টের সঙ্গে কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে সরকারের সঙ্গে সমঝোতা ছিল, বন্ধুত্ব ছিল, সমর্থন জানাচ্ছিল। তাহলে ওই 4 বছরের মধ্যে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছ থেকে সেই বিলের সপক্ষে তারা অনুমোদন নিয়ে আসলেন না কেন? যদি নিয়ে আসতে পারতেন তাহলে এই চিটফান্ডগুলো তখনই নিয়ন্ত্রিত হতো এবং আরো এত বেশি মানুষের সর্বনাশ হতো না। এখন কোথায় গেল টাকা? কোথায় গেল টাকা তার প্রশ্ন উত্তর আসবে তদন্তের মধ্য দিয়ে। কোথায় গেল তার উত্তর আসবে যারা পাঠিয়েছে, কোথায় পাঠিয়েছে। কারণ আমি নিজে রাজ্যসভাতে 6 মাসে বেরোলো 100 কোটি মাত্র 2000 কোটি। না, আমি বলছি আপনাকে, যদি আজকে এই টাকাগুলো বিদেশে পাঠিয়ে দিয়ে থাকে, গত পরশুদিন সুইজারল্যান্ডের গভর্নমেন্ট, সুইস ব্যাংক অথরিটি ভারতবর্ষের অর্থ দপ্তরকে পরিষ্কার ভাষায় বলেছে, সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে যে আমরা সুইস ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ডিটেলস আমরা ডিসক্লোজ করব না। ঠিক আছে, এই যেখানে পরিস্থিতি, এখানে যদি ভারতবর্ষে কোনো রাজ্য থেকে কোনো অসাধু ব্যবসায়ী চিটিং করে টাকা সুইস ব্যাংকে বললে তো তদন্ত। না, আমি কথা বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি তো জানি না, নোবডি নোস এখানে কিন্তু আমি বলছি এখানে, না আমি বলছি এটা বাস্তব পরিস্থিতি, আমি বলে দিচ্ছি বাস্তব পরিস্থিতিটা হচ্ছে, যদি আজকে সুইস ব্যাংককে বাঁচাবার জন্য সে দেশের অর্থমন্ত্রী আমার দেশের অর্থমন্ত্রীর উপর মুখে একটা উত্তর ছুড়ে দিয়ে বলে যে আমি কোনো ডিসক্লোজার দেব না, এবং অফশোর যে ইনভেস্টমেন্টগুলো, অফশোর যে ট্রানজাকশনগুলো হচ্ছে, আজ পর্যন্ত ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার বারবার চেষ্টা করো তদন্তে এতটুকু অগ্রগতি ঘটাতে পারেননি। তার জন্য কোন সুপ্রিম কোর্ট আছে, কোন হাইকোর্ট আছে, এগুলো তো আমরা ভারতবর্ষের মানুষের কাছে। আমি একটুখানি একটা জিনিস বলে দিই, এই যে একটা কথা যে ম্যানেজমেন্টে আছে একটা আপ্তবাক্য, ইফ ইউ ক্যানট কনভিন্স কনফিউজ। কারণ দেখলাম শুভেন্দু বাবু বললেন আজ থেকে 1 বছর আগে আমরা শুরু করেছিলাম এই আলোচনা, যখন প্রথম ধরা পড়লো সারদা, এবং আজকে শুভেন্দু বাবুর বক্তৃতা আর সেই 1 বছর আগের মধ্যে কোনো তফাৎ নেই। আজকের আলোচনা হচ্ছে আজকের যেটা সুপ্রিম কোর্ট বলেছে তার বললেন না কেন, বলছি আজকের আলোচনার বিষয়বস্তুর মেন জায়গা যেটা হচ্ছে যে উনি বলেছেন সময়টা ধরতে হবে। আপনি দেখুন আপনার কাছে যে হিসেব দেওয়া আছে তার খরচের সমস্ত হিসেব হচ্ছে গত 2 বছরের খরচ। এই যে 1500 টাকা হয়েছে রাজ্য সরকারের দেওয়া, 1 মিনিট সুকেন্দুদা, তাতে দেখবেন এই যে চ্যানেল 10 অমুক জায়গায় একে দেওয়া, কুণাল ঘোষকে দেওয়া, যত হিসেব আপনি পড়ে শোনালেন, তাতে দেখুন
কখন টাকা তুলেছে সত্যি আমরা জানি না, কিন্তু খরচের হিসেব 2 বছরের, 2 বছরে। দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা অদ্ভুত কথা বলেছে আগের দিন। তারা বলেছে কেন সিবিআই তদন্ত আপনারা চাইছেন না, তারা বলেছে 90% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লোক। তার উত্তরে জাজ যেটা বলেছিল আপনাকে মনে করিয়ে দিই, তার মানে 10% 1,80,000 হচ্ছে অপাংতেও, তাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই। আর থার্ড বলে দিই, উনি যেটা বললেন লাস্টে, যেটা সাহারা নিলেন যে বাইরে চলে গেলে আমরা কি করব, তাহলেই তো সিবিআই দরকার, তাহলেই তো রাজ্য পুলিশ করতে পারবে না। উনি যদি সেইটাই বলেন তাহলেই তো রাজ্য পুলিশ। আমি বলে নি, এক মিনিট না, আমি বলে নি, আমি হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথম কথা, ঠিক সুখেন্দুদা যেটা বললেন, ইনফ্যাক্ট উনি সিবিআই করার পক্ষেই বললেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এখানে মাল্টি স্টেট যুক্ত, প্রথম থেকে আমরা যে কথাটা বলছি। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের ইকোনমিক অফেন্স, এই ইকোনমিক অফেন্স ডিল করা, এটা সল্টলেকের কনস্টেবল দিয়ে, কমিশনার দিয়ে হয় না। এর সঙ্গে এই টাকা যেহেতু আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই টাকা, যেমন ধরুন এই টাকা যদি এইটা যদি মরিশাস রুট দিয়ে 15 বছর বোঝেন, হ্যাঁ, ইকোনমিক অফেন্স উইং সেনে তৈরি হয়েছিল। এইখানে এটা বিধাননগরের কনস্টেবল দিয়ে এটা হবে না। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় কথা, উনি নিজেই বলছেন এটা কেন বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে যেতে পারে, তাহলে সেটাও কখনো রাজ্য সরকারের পুলিশ পারবে না। তাহলে একে কোথায় কাকে কাকে লাগবে? লাগবে এমন এজেন্সিকে যে এজেন্সির কাছে এই অ্যাক্সেসিবিলিটি আছে। আবার উল্টো দিক থেকে যদি একটা কথা বলেন যে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে এই সুপ্রিম কোর্টই কথা তুলেছে, সিবিআই এর ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং এর ক্যাপাবিলিটি নিয়ে আজকে নয়, অতীতেও উঠেছে, অযোধ্যা মামলা নিয়ে উঠেছে, এই মামলা নিয়ে উঠেছে। সেই জন্য কোর্টের তত্ত্বাবধানে কোর্ট মনিটর, হ্যাঁ, কোর্ট মনিটর যদি সিবিআই হয়, তারাই একমাত্র পারবে কবে থেকে টাকা উঠেছে, কে টাকা তুলেছে, সেই টাকা গেল কোথায়, সে টাকা কিভাবে কোথায় গেল, কার কার কাছে গেল, কার ছবি কিনতে কত টাকা খরচ হলো, এই সমস্তগুলো। আপনি কি মনে করেন অভিযোগ তৃণমূলের সাংসদ 14 জনের নামে অভিযোগ করছেন? ঠিক ভুল, আমি এ বিতর্কে ঢুকছি না। এইবার অভিযোগ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনা হয়েছে 1,86,00,000 টাকা দিয়ে। আচ্ছা, আপনি কি মনে করেন এই রাজ্য সরকারের অর্থমন্ত্রী সিএ, আমি বলে দিই আপনার অর্থমন্ত্রী সিএটা বলুন, হ্যাঁ সবই হোক না, আমি তো বলছি সিবিআই তদন্তে যদি সিএটা বলুন, আচ্ছা বলবো তো সবই। এই তদন্তে যদি দেখা যায় যে শ্রমিক লাহিড়ী দোষী, শ্রমিক লাহিড়ী জেলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 1,86,00,000 টাকা দিয়ে ছবিটা কিনলো, সেই টাকা ফেরত চাওয়ার ক্ষমতা, অথবা আদৌ উনি ছবিটা কিনেছেন কিনা এত টাকা দিয়ে, অথবা আদৌ মুখ্যমন্ত্রীর আর কোনো ছবি কিনেছেন কিনা, অথবা এতজন মন্ত্রী কেন সারদার দেওয়া গাঁদা ফুলের মালা পরে ঘুরে বেড়ালেন, এই প্রশ্নগুলো কি সম্ভব বিধাননগর থানার 2জন কনস্টেবল, একজন অফিসারের পক্ষে? কোনোদিনই সম্ভব না। এই জন্যেই সিবিআই তদন্ত আমরা চেয়েছি, বরাবর চেয়েছি। এবং কেন যে তৃণমূল এত আপত্তি করছে, এই যে ধরুন সুখেন্দুদা বললেন যে এগুলো সব সিপিএম করেছে, এই গোলমালগুলো সব সিপিএম করেছে, এই কোম্পানিগুলো সব সিপিএম, তাহলে তো সিবিআই তদন্ত হলে আমরাই চলে যাবো। আপনারা তো খুশি হওয়ার কথা, আপনারা জনক, আপনারা পালক। হ্যাঁ, আমি তো সেই জন্যই বলছি যে সিবিআই তদন্ত করে আমরা জনক এবং আমরা পালক। আমি তো বলিনি একটা কথা সুখেন্দুদা, অনেকে প্রতিপালিত। আচ্ছা, এইটাই সিবিআই তদন্তে বেরিয়ে আসুক, আমরা জেলে যাই, আপনার তো খুশি হওয়ার কথা। আপনি আটকাচ্ছেন কেন? আপনি আটকাচ্ছেন কেন? আমার কথা হচ্ছে আমরা যদি জনক পালক হই, সিবিআই তদন্তে যদি সেটা বেরিয়ে আসে, আপনার ভয় কেন? সুখেন্দুদা, 80 জন লোক তো মারা গেছে, 80 জন এত ভয় কেন? 80 জন লোক তো মারা গেছে, আমি শেষ করি। 80 জন লোক মারা গেছে, তো সেটা কেন অস্বীকার করছে? শেষ করি খবর রাখেন। সুখেন্দুদা, এক মিনিট, তার আগে 800 জনের খবর রাখেন। দুটো রং কি একটা রাইট হয়? 800টা খবর দুটো রাখেন। রং কি একটা রাইট করে? যখন বলবেন পুরোটা বলবেন। দুটো রং কি একটা রাইট করে? ডেঞ্জারাস দ্যান লাইফ। সুখেন্দুদা, আগের মারা গেছে বলে আপনি বলবার সময় তো আমি একটাও কথা বলিনি। আপনারা যদি দুজনে একযোগে আমাকে কংগ্রেস এবং সিপিএম যদি এখানেও এক হয়ে যায়, তাহলে আমাকে সত্যি কথা বললেই আপনাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতির পর প্রত্যেকে বলার সুযোগ হবে। ছোট্ট
সারদা মামলা নিয়ে আমাদের আলোচনা চলছে। সুখেন্দুদা, আজকে রাজ্য সরকারের তরফে কোর্টে জানানো হয়েছে যে 380টা এফআইআর হয়েছিল, তার মধ্যে 288টায় চার্জশিট হয়ে গেছে, তদন্তের কাজ শেষ। বলা হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে আরও 87টা কেসের তদন্ত শেষ হবে। তখন আরেকটা মাননীয় বিচারপতি জানতে চান যে মোট অন্য সারদা ছাড়া অন্য কোম্পানির ক্ষেত্রে কটা, তখন বলা হয় যে 453টা সারদা ছাড়া কেস হয় এবং তার ভেতরে 70টায় চার্জশিট হয়েছে। খুব অবধারিতভাবে পরের প্রশ্নটা হয় এবং সেটা হয়েছে যে সারদার সঙ্গে তুলনা করলে অন্য এই প্রতারণাকারী চিটফান্ড সংস্থার ক্ষেত্রে তদন্তের কাজ স্লো কেন, এবং কোট আনকোট আমি বিচারপতির কথা বলছি, আর ইউ গোয়িং বাই কোম্পানি? এই প্রশ্ন উঠেছে তদন্তের ক্ষেত্রে যে মানুষ প্রতারিত হয়েছে সারদা বা অন্য কোম্পানি। সারদার ক্ষেত্রে এতগুলোর এই 380টার মধ্যে 288 চার্জশিট, অন্য ক্ষেত্রে পরিসংখ্যানটা এত দুর্বল কেন? 453টার মধ্যে 70টা? না, কথা হচ্ছে যে সারদা নিয়ে একটা নির্দিষ্ট অভিযোগ আসলো সিবিআইয়ের কাছে এবং সিবিআই সেটা রাজ্য সরকারের কাছে পাঠালো। যদি সিবিআই তদন্ত নিয়ে যারা আজকে এত আগ্রহী, তারা যদি সিবিআইয়ের কাছেই এটা প্রশ্ন করতেন যে তোমাদের কাছে অভিযোগ করেছিলেন সারদার মালিক নিজে, এমন নয় যে কোনো আমানতকারী অভিযোগ করেছেন বা অন্য কেউ অভিযোগ করেছেন, সারদার মালিক নিজেই চিঠি লিখে সিবিআইকে অভিযোগ করছেন, সেই অভিযোগটা সিবিআই দেখে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিলেন। এবার রাজ্য সরকারের যদি মতামত তারা পেয়ে থাকেন, তাহলে তার ভিত্তিতে সিবিআই আলাদাভাবে তারা যদি মনে করতেন যে তদন্ত করা দরকার, তাহলে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারতেন। কিংবা না, সুখেন্দুদা আপনি খুব ভালো করে জানেন একটা চিঠির ভিত্তিতে রাজ্য সরকার অনুমতি ছাড়া সিবিআই সুমোটো করতে পারে না। সিবিআই পারে না, আমার কথাটা তো শেষ করা হলো যে কেন্দ্রীয় সরকার তাহলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে অ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল কথা বলে এটা করা যেতে পারে, অথবা কোনো লোককে দিয়ে কোর্টের কাছে আবেদন করিয়ে সেটা করা যেতে পারে, কোর্ট চাইলে দিতে পারে। এটা সুখেন্দুদা কি বলছেন? রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা বারবার বলেছেন যে সিবিআই তদন্ত মানে রাজ্যের আইন শৃঙ্খলার মর্যাদার প্রশ্নটা যুক্ত হস্তক্ষেপের সামিল, সেখানে আলোচনা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আলোচনা করে সিবিআই হয় নাকি? শুনুন, প্রথম কথা হচ্ছে এই পর্যন্ত সারদা নিয়ে যেটুকু তদন্ত হয়েছে, যাদের আমলে এটা তৈরি হলো, যাদের আমল থেকে ওরা হাজার হাজার কোটি টাকা তুললো, তারা কনস্টেবলকে দিয়েও তদন্ত করায়নি, কিন্তু আমাদের আমলে একটা জুডিশিয়াল কমিশন বসানো হলো, হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন বসানো হলো, এবং সেই পাশাপাশি সিআইডি এবং তার জন্য তাকে সাহায্য করার জন্য আরও বিশেষ তদন্তকারী দল, এবং তার ব্যাপকতা সারা রাজ্য জুড়ে, তার জন্য রাজ্য সমস্ত জেলা স্তরে গিয়ে তার তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সাক্ষী জোগাড় করা থেকে শুরু করে সমস্ত কাজই করছে। এবং তুমি যে পরিসংখ্যানে এমাত্র দিলে যে কতগুলো চার্জশিট তৈরি হয়েছে, এবং এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে করা সম্ভব হয়নি এই কারণে যে একটা অলরেডি একটা কাণ্ড, এত বড় কাণ্ড, সেটাকে নিয়ে তারা করছে। তার মানে এই নয় যে অন্যগুলোকে ইগনোর করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি প্রশ্ন করবেন বা করবেন না। আমি একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের মন্তব্যের উপর মন্তব্য করতে পারি না, এক, এবং যে অবজারভেশনগুলো সুপ্রিম কোর্ট আপাতত করছেন সেটা কোয়ারিজ বলে এগুলোকে, যে সুপ্রিম কোর্ট জানতে চাইছে সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আগে, নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আগে সুপ্রিম কোর্ট কতগুলো বিষয় জানতে চাইছে তাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এবং সেখানে আজকে যদি কোনো অবজারভেশন থেকে কেউ এই সিদ্ধান্তে পৌঁছে যান যে অতএব এই কারণে সুপ্রিম কোর্ট রেগে গেল, বা এই কারণে সুপ্রিম কোর্ট বিরক্ত হলো, বা এই কারণে সুপ্রিম কোর্ট একটা অন্য ধরনের মত গ্রহণ করলো, আমার মনে হয় এটা হবে প্রিপসচারাস। এখন আমাদের ওয়েট করতে হবে মামলা বিচারাধীন, কিন্তু কারণ তো মামলা বিচারাধীন, এবং যদি আগামীকালকে সুপ্রিম কোর্ট যদি বলেন যে না তদন্ত সঠিক হচ্ছে না, অতএব সিবিআই তদন্ত হবে, সেখানে রাজ্য সরকারের কাছে বিকল্প কি থাকবে? রাজ্য সরকারের কাছে বিকল্প থাকবে সিবিআই তদন্তকে মেনে নেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটাকে নিয়ে এই যে নির্বাচনের আগে যেভাবে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এরা তিনজনে হাত মিলে, এবং একজন কংগ্রেস নেতার মুখ দেখা যাচ্ছে, একজন কংগ্রেস নেতার মুখ দেখা গেল, তিনি একটা বাইট দিলেন, তিনি একটা বাইট দিলেন নেপথ্যে যে মামলা করেছেন তিনি করেননি, আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি করেননি। তার মানে আমরা চাইছি তো সিবিআই তদন্ত, আমাদের আমরা পেছন থেকে না, আমরা সামনে থেকে বলছি, না আমরা সামনে থেকে বলছি সুখেন্দুদা, কংগ্রেস সামনে থেকে বলছি। দাঁড়াও, আমাকে আমি বলে নিই, এর পেছনে কেন্দ্রীয় সরকারের কোন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছে কিনা, কারণ তার স্ত্রীর একটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসবে। সিবিআই দিয়ে সেগুলো ধামাচাপা দেওয়া হবে কিনা
যেভাবে কোলগেটকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, আপনারা বার এই করে প্রশ্নগুলো দিলেন আছে। মধ্যে। সেই জন্যই কি আপনারা সিবিআই আনা হচ্ছে হ্যাঁ। কারণ সিবিআই আসতে গেলে সিপিএম এর অনেক রাঘব বল বেরিয়ে পড়তে পারে, কংগ্রেসের অনেক রাঘব বল বেরিয়ে পড়তে পারে। সেই জন্যই সিবিআই কে আনাবার চেষ্টা হচ্ছে কিনা, এটা একটা যৌথ অশুভ প্রচেষ্টা কিনা, সেটাও বিচার করে কংগ্রেসের একটা কথা আপনি যেটা বললেন, কংগ্রেস পেছন থেকে না, প্রদেশ কংগ্রেস মানুষকে পশ্চিমবাংলা সবচেয়ে বড় আপনি ছিলেন রাজ্যসভার জন্য ধর্ম পরিবর্তন করলে বেশি আমি জানি সুখেন্দুদা করবেন না, আপনি বলছেন সুখেন্দুদা কংগ্রেস সামনে থেকে করছে, পেছন থেকে সামনে থেকে আমরা মামলা করে আমরা সিবিআই চাইছি, আপনারা চাইছেন না। আর আরেকটা কথা মনে রাখুন, যদি আপনার কংগ্রেসের কেউ থাকে আপনাদেরই তদন্ত সাহায্য না করলে সিপিএম অনেকদিন আগে করতে চলে যেত, আপনাদের চলে যাচ্ছে, আপনাদের জন্য চলে যাচ্ছে। আপনি বললেন সারদাতে, আপনার নির্দেশে কোনো কথা যাব না, আমি আমার বিবেকের নির্দেশে কথা বলবো, আপনার নির্দেশে আপনি বললেন শুনতে হবে আমার কথা। আপনি যদি একা গলা ফাটান, আমার গলার জোর কিন্তু কম নয়। কথার উত্তর না দিলে আপনি যদি আমার কণ্ঠরোধ করার চেষ্টা করেন, আপনি যদি আমার কণ্ঠরোধ করার চেষ্টা করবেন, আমি যে শক্তিতে আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করব। আপনার বলা হয়ে গেছে, জমি আপনাকে ছাড়বো না, কারণ আপনি একটা অন্যায় ভাবে আমার দলের প্রতি আপনি দোষারোপ করছেন। আপনার কাছে কোনো এভিডেন্স নাই, আপনার কোনো কাছে আপনি শুধু শুধু ধান্দাবাজি করছেন, আমাদের দলের আপনারা জলবিচ্ছিন্ন, এতৎ সত্ত্বেও আপনাদের শিক্ষা নেই, আপনাদের বুড়ো বুড়ো ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছে, আপনাদের বুড়ো বুড়ো ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছে, কেউ বলছে পায়ের ব্যথা, কেউ বলছে নাটের ব্যথা, ভোটে দাঁড়াতে সাহস পাচ্ছে না। এবং নির্বাচনী মঞ্চে আসন পালিয়ে যেতে চাইছে, সেইটা দেখে দেওয়াল লিখো যে আপনাদের বয়স্ক নেতারা নির্বাচনী আসন থেকে পালিয়ে যেতে চাইছে, এতটাই জলবিচ্ছিন্ন রাজনীতির আসর থেকে পালিয়ে যেতে চাইছে। এখনো এই আসর থেকে পালিয়ে যাননি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক, সুখেন্দুদা বলেছেন যে আদালতের ওপর মন্তব্য করতে চান না, সুখেন্দুদার কথার ওপর তুমি কোনো মন্তব্য করতে চাও কিনা আমার সেটা জানা না। আমি এখানে তো তিনজন আছেন, আমি সবাই কথা বলছি, যেভাবে এত বীর রসের সঞ্চার হয়ে গেছে না, ওদের স্ট্র্যাটেজি আমি জানি না, উনি কাউকে কথা বলতে দিতে চান না, কারণ না আপনার কথা বলার পরে বলেছি, ওটা ওদের স্ট্র্যাটেজি বলতে দিয়েছি, ওদের বলতে আপনাকে বলতে দিয়ে তারপরে আপনার অনুমতি নিয়ে আমি কথা বলবো নাকি? আবার অন্যের কথা কেন বলতে দেবেন? উনি ঠিক করবেন। হ্যাঁ, উনি আমাকে বলেছেন আপনি তো অন্য সময় কথা বলতে দেন না, আপনার সেই ভদ্রতা যদি থাকতো তাহলে আপনার কাছে ভদ্রতা শিখবো না। ঠিক আছে, বোঝা গেছে, ভব্য আচরণ করুন, আপনার বোঝা গেছে, আপনি আগে ভব্য আচরণ করুন, অন্যকে কথা বলতে দিন। আর বিপরীতে কথা হলেই সেটাকে বন্ধ করতে হবে, এটা করবেন না। সারা পশ্চিমবঙ্গের গলা ফাটিয়ে দিয়েছেন, অনুব্রত হবেন না, আপনি নজির সৃষ্টি প্লিজ অনুব্রত হবেন না, হাত জোর করে বলছি, এখানে ইমার্জেন্সি অনুব্রত হবেন না, এখানে জরুরি অবস্থা জারি করার চেষ্টা করবেন না, এখানে লোকসভার মতো দরজা বন্ধ করার চেষ্টা করবেন না, টিভি সম্প্রচার বন্ধ করার চেষ্টা করবেন না। তখন আমি অনুতপ্ত বলেছি তো কংগ্রেস করার জন্য, বারবার বলছি আমি অনুতপ্ত, বাংলার মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী কংগ্রেস করার জন্য। ঠিক আছে, একদম। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি বীর রসের সঞ্চার হয়ে গেছে, আমি একটু করুণভাবে কয়েকটি মানুষের কথা তুলে ধরতে চাই। সেটা হলো জয়প্রকাশ দা একটু আগে বললেন, জয়প্রকাশ দা আপনি কিন্তু এখন কোনো রিঅ্যাক্ট করবেন না, এখন অনেক সময় আপনি নিয়ে ফেলেছেন, এরপর আমাকে একটু, আমি একটা কথা কেউ শুনতে পাইনি, আমাকে আমার মতো থাকতে দিন, আপনি বলুন। সেটা হচ্ছে জয়প্রকাশ, আপনি যত আক্রমণাত্মক হলেন, আপনি যত ভালোভাবে ব্যাপারটা বুঝেছেন, আপনার সঙ্গে বহু ক্ষেত্রে 90% এখন 99% আপনার বক্তব্যের সঙ্গে আপনাদের দুজনের পুরনো প্রেমের ওই ব্যাপারটা বাদ দিয়ে, মানে যেটা হলো এখন ভালোবাসার লড়াইটা, ওটা বাদ দিয়ে বলছি, আপনার বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি। এটাই আমি বলছিলাম, যদি তিনজনের জোটটা এটাই বলছি, পরিষ্কার করলো সেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসছে আপনি বলছি, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, এই কথাটা কি ঢালুবাবু বুঝতে পারেননি? সার্টিফিকেটটা দেখবার আগে আপনার দলের সাংসদ একবার চিঠি দিলেন, চিঠি দিয়ে চিঠিটা উইথড্র করে নিলেন, আপনি বুঝতে পারলেন, তিনি বুঝতে পারেন। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। প্রথমে দলের কথাটা বলি,
আমরা বলছি যে সিপিএম পিতা, তৃণমূল মাতা, আমরা কোর্ট মনিটর্ড সিবিআই এনকোয়ারি চাই। এটা ঠিকই যে কমিশনারেট দিয়ে দিয়ে এই সমস্ত গল্পগুলো আমরা বলছি, তোমরা খুল্লতা তো নাও, আমরা খুল্লতা, আমাকে আমার মতো বলতে দাও। সেটা হচ্ছে যে দেখুন, আজকে সারদার কথা বলছে, সারদার আগে সানমার্ক ছিল, এ রাজ্য থেকে 3,500 কোটি টাকা মানুষের নিয়ে চলে গেছে, এখন বম্বেতে ব্যবসা করছে, 8 জন মানুষ আত্মহত্যা করেছে। শুধু সারদা কেন্দ্রিক, সারদা সেন্ট্রিক এই যে কথাবার্তা, এটা তো নয় শুধু একা সারদা যে মৃত্যু মিছিল বার করে দিয়েছে সারদা, এই মৃত্যু মিছিল এর পরে যখন বিবেকানন্দ, অভেদানন্দ, আরও রামকৃষ্ণ, আরও যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোর যখন লালবাতি জ্বলবে তখন আমরা কোথায় যাব? তৃতীয় বক্তব্য যে এই আলোচনা তো চলতে থাকছে, কিন্তু মারা যাচ্ছে কারা? মারা যাচ্ছে দরিদ্র মানুষ। আজকে সাহারার কথা বলা হচ্ছে, সাহারায় অনেক লোকে বলে অনেক নেতা মন্ত্রী ইনভেস্টমেন্ট আছে, তারা মানি লন্ডারিং করে, কিন্তু এরা তো মানি লন্ডারিং করে, এরা একদম প্রান্তিক মানুষের, দরিদ্র মানুষের, এমনকি এজেন্ট যারা ছিল সেই টাকাকে লোপাট করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতায় বললেন সেদিন যে আমরা ধরে এনেছি উত্তরপ্রদেশ থেকে থাকি, ধরে আনতে হয়নি, যাই হোক কাশ্মীর, আমি সেটা আমরা এটা নিয়ে সুমন মনে আছে আলোচনা করেছিলাম, আরো উত্তরে কি তীর্থ যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে তীর্থভবনে গিয়েছিলেন, সেটা বলতে পারে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট, আমি সব আইন টাইন বুঝি না, ওটা সুখেন্দুদা বলবেন। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যিনি চলে গেলেন তিনি একটি চিঠি লিখলেন, এবং দুধে পুলিশ অফিসার যার নাম শুনলে একদম বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তিনি দীর্ঘদিন ধরে ওই সংস্থায় থেকে বুঝতে পারলেন না এটা একটা স্পঞ্জি স্কিম চালাচ্ছে, উনি বুঝতে পারেননি। অনেক মানুষের দেরিতে বোধোদয় হয়েছে, কিন্তু এখান থেকে তো সুদীপ্ত সেন পালিয়ে যায়নি। যে লোকটা পালিয়ে যাবে সে পশ্চিমবঙ্গে গাড়ি নাম্বার প্লেট নিয়ে 3-3টে মোবাইল ওপেন করে সে চলে গেল, যখন এখানে প্রচণ্ড গরমে মানুষ মানে দাবদাহে প্রায় এক প্রকার মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, গায়ে আগুন লাগাচ্ছে, সেই সময় তিনি ঠান্ডা জায়গায় দুষ্টুমি করছিলেন, তাকে সরকার ডেকে নিয়ে এলো। তা এখানে তো তৃণমূল কংগ্রেস বা বর্তমান সরকার তারা ধরেনি, এটা মানুষ এটা কিন্তু দেখছে যে সারদাকে অহেতুক যেটা ডেকে আনছে, কিভাবে একবার দরিদ্র মানুষের টাকা গেছে তাদের মাধ্যমে। এরপরে রাজ্য সরকারের কোষাগারের যে অবস্থা, বারবার আমরা শুনি 1,92,000, এখন আবার 55,000 কোটি টাকা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে গত 2.5 বছরে। এই যে ঋণভারগ্রস্ত একটা রাজ্য, সেই রাজ্যের টাকা কিন্তু মানুষের টাকা, সেই রাজ্যের টাকা আপনাদের টাকা, সেই রাজ্যের টাকাটা এখন খরচা হচ্ছে বড় বড় উকিল ব্যারিস্টারদের জন্য সুপ্রিম কোর্টে। একটা সারদার মামলা নয়, বহু জায়গায় রাজ্য সরকার নিজে ডেকে জড়াচ্ছে, তো দ্বিতীয়বারের জন্য কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে, এবং মারা যাচ্ছে দরিদ্র মানুষ, মারা যাচ্ছে প্রান্তিক মানুষ। আজকে তাদের পাশে দাঁড়ানো দরকার, আর এর মধ্যে কোনো রাজনৈতিক বিভাজনের প্রয়োজন নেই। এর মধ্যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আমি আবেদন করছি সুখেন্দু শেখর এর কাছে, তার একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, আমাদের এখন মাননীয় সাংসদ। আজকে যে যখন এখন একটা আপনি ছবির কথা বলছেন, আপনি ছবি বলছেন, এই যে বারবার শ্রমিকরা বলে ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, সুদীপ্ত সেন কিনেছে, কিন্তু এটাও তো আমরা দেখেছি যে ব্যক্তি মানে ব্র্যান্ড বুদ্ধের জন্য এত উত্তেজিত হয়ে পড়লেন, রাজ্যের একজন ব্যবসাদার, তিনি 2006 বিধানসভা নির্বাচনের আগে তিনি একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিলেন উৎকণ্ঠায়, সিপিএম আসছে কি আসছে না, সিপিএম এসে গেল, তিনিও কিন্তু ছবি কিনেছেন 1 কোটি কত লক্ষ টাকায়। সুতরাং এটা পোশাকের রং বদলেছে, ছবি কেনা কিনেই চলেছে, এর মধ্যে থেকে বয়ানও বদলেছে। অর্পিতা ঘোষ নালিশ করে তারপরে আবার পরে গিয়ে বলেছেন যে আমি নালিশে, তবে হ্যাঁ একটা কথা, যতদোষ মদনের, এটা কিন্তু আমি মানতে রাজি। ওই সমস্ত ব্যাপারে আমার দাদাকে ধরে টানাটানি, যে ওই একটা বক্তৃতা দেখিয়ে তা নয়, এই প্রত্যেকটা ছবি একটা করে, যাত্রাপালাতে যে স্ক্রিপ্ট লেখার অভ্যাস ছিল আমি জানি না, প্রত্যেকটা ছবি যেভাবে নাটকের দলে, এটা তো মানবেন তো, প্রথম কেস হয়েছিল অর্পিতা ঘোষের, যার উপরে তাকে গ্রেফতার করা হয়েছিল, দল মিলে স্ক্রিপ্ট তৈরি করে এখানে সেগুলো আওড়াচ্ছে পাগলের প্রলাপ দেখাচ্ছে। পরে গিয়ে বললেন জনগণ দেখছে, আমি উদয়নবাবু এবং বিমলবাবু এখনো বলার সুযোগ পাইনি, জনগণ দেখছে, আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদেরকে একটু বলতে দেয়, সব যাত্রাপালা না শুনে ওদেরকে একটু বলতে দিই, যাত্রাই তো চলছে, রাজনীতি তো এখন অরাজনীতিকরণ হয়ে গেছে, তো আপনাদের একটা শুনলাম। দুপুরে মুখে কালি, সন্ধে জেল,
মঙ্গলে অমঙ্গল সাহারা প্রধান সুব্রত রায়ের। মঙ্গলবার দুপুর 12:55 সাহারা প্রধানকে নিয়ে সর্বোচ্চ আদালতের মূল ফটকের সামনে পৌঁছয় পুলিশের কনভয়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়ি থেকে নামেন সাহারার চেয়ারম্যান সুব্রত রায়। এমন সময় বিপত্তি, আচমকাই সুব্রত রায়ের মুখ লক্ষ্য করে কালি ছোড়েন এক ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা। সুপ্রিম কোর্টের বাইরে তখন ধুন্ধুমার কাণ্ড। সাহারা কর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন ওই ব্যক্তি। তাকে দ্রুত আটক করে তিলক মার্গ থানায় নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু কিসের আক্রোশে সুব্রত রায়ের মুখে কালি ছেটালেন মধ্যবয়স্ক এই ব্যক্তি? তার দাবি, বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাহারা কর্তা। जनता का चोर है, आपका कुछ क्या नुकसान हुआ है? वो गरीबों का चोर है, गरीबों का चोर है। এই ঘটনার পর কোন ক্রমে সুব্রত রায়কে আদালতের মধ্যে নিয়ে যায় পুলিশ। শুরু হয় শুনানি। শুনানির শুরুতে সাহারা প্রধান সুব্রত রায় ক্ষমা চান, বলেন আপনার নির্দেশ অমান্য করার জন্য ক্ষমা চাইছি। বিচারপতি বলেন, আপনি আমায় বাধ্য করেছেন, আপনি গুরুত্ব দিলে এই পরিস্থিতি তৈরি হতো না। সুব্রত রায় তখন দাবি করেন আদালতে তার হাজির না হওয়ার যুক্তিযুক্ত কারণ ছিল। সাহারা কর্তা এদিন আদালতে বলেন বকেয়া মেটাতে তিনি তার সম্পত্তি বিক্রি করে দেবেন, কিন্তু তার জন্য তাকে 3 থেকে 6 মাস সময় দিতে হবে। কিন্তু এতে সন্তুষ্ট হয়নি আদালত। সুব্রত রায় তখন বলেন সুপ্রিম কোর্টের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে তাকে যেন শাস্তি দেওয়া হয়। সুব্রত রায় এদিন সেবির দিকে আঙুল তোলেন। তার অভিযোগ, তিনি সেবিকে 5,000 কোটি টাকা দিয়েছেন, কিন্তু সেবি তা এখনো লগ্নিকারীদের দেয়নি। সাহারা কর্তা বলেন তিনি 22,000 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতেও প্রস্তুত। ডিভিশন বেঞ্চ তখন বলে 20,000 কোটি টাকা কিভাবে ফেরত দেবেন সেই ফর্মুলা নিয়ে আসুন, ততদিন আপনি হেফাজতে থাকবেন। এরপর বিচারপতি KS রাধাকৃষ্ণন ও বিচারপতি JS কেহরের ডিভিশন বেঞ্চ সাহারা প্রধান সুব্রত রায়কে 11ই মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। এবিপি আনন্দ। বিরলবাবু কি বলবেন? সারদা নিয়ে আলোচনা হচ্ছিল, তারপর সুব্রত রায়। আমার দুটো পার্থক্য দেখলাম। সেটা হচ্ছে সুব্রত রায় যেভাবে সেজে গুজে টাই পরে যাচ্ছে, অন্তত সারদা কর্তাকে ওই সেই ট্রিটমেন্ট হচ্ছে না। ওই লোকটা প্রায় দাড়ি ফাড়ি খোঁচা দাড়ি নিয়ে যাচ্ছে এবং দেখে যা মনে হচ্ছে যে জীবন আয়ু প্রায় ফুরিয়ে এসছে, এমন অবস্থা হয়ে গেছে আর কি। এখানে খুব ভিআইপি ট্রিটমেন্টও পাচ্ছে না, এটুকু আমি বলতে পারি। এটা একটা অপরাধীকে যেভাবে অপরাধী ট্রিটমেন্ট দেওয়া উচিত, মানে যাকে সন্দেহ করা হচ্ছে অপরাধের, আজকে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে আপনি যাই হোক অন্তত সুব্রত রায়ের মতো এরকম ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে না। আসলে সমস্যাটা কি জানেন তো, আপনি মানুষের আক্রোশ থেকে শুরু করে এখানে এই ভদ্রলোক এর আগে বহুবার একে তাকে মারধর করেছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু একটা সাধারণ মানুষের যে আক্রোশ এবং সরকারের বা প্রশাসনের প্রতি আস্থাহীনতা, সেটা কিন্তু বহু ক্ষেত্রে বেড়ে চলেছে। সে একটা অপরাধীকে পিটিয়ে মারা থেকে শুরু করে এই ধরনের ঘটনা যেভাবেই হোক না কেন, কোথাও না কোথাও প্রশাসনের ওপর মানুষের আস্থাহীনতা বেড়ে চলেছে। এখানে যারা রাজনৈতিক দলের নেতা আছেন প্রত্যেককে বলবো যে রাজনৈতিক তো লড়াইয়ের জায়গা আছে, কিন্তু কোথাও একটা ভাবতে হবে যে আমরা ঠিক কি করে চলেছি। এখন সমস্যা কি জানো তো, যে আগের আলোচনায় আবার ফিরে যেতে হয় যে আমি চুরি করলাম, কিন্তু আমি জাতপাতের রাজনীতি নিয়ে ধরা পড়ে জেল খেটেও আমি হিরো হয়ে যাচ্ছি। এই জায়গাটা থেকে কি করে ফিরে আসা যায়, আমার মনে হয় সেটা মানুষকেও তো ফিরতে হবে, মানুষকেও ভাবতে হবে, কারণ কোথাও ত্রুটিটা তো আমাদের রয়েছে। আর সিবিআই তদন্তের কথা আগে যেটা বলা হয়েছিল, ইংরেজিতে একটা কথা আছে প্যানাসিয়া, মানে সর্বরোগহর বটিকা। দেখুন সিবিআই সর্বরোগহর বটিকা নয়, এবং আমি এখনো বিশ্বাস করি আমাদের রাজ্যের তদন্ত সংস্থা ঠিকঠাক তদন্ত করতে পারলে অসাধারণ তদন্ত করতে পারে। আপনার কি বামফ্রন্ট আমলেও এরকম মনে হতো? একেবারে যে হতো না তা নয়, সেটা নির্ভর করছে সরকারগুলো কিভাবে ব্যবহার করছে তার উপরে, সরকার তাকে কিভাবে ব্যবহার করবে তার উপরে। সরকার যদি তার হাত পা বেঁধে রাখে তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না, এবং বাম আমলে বারবার কিন্তু সেইটা এসেছে যে সরকার ওদের হাত পা গুলো বেঁধে রেখেছে। এখন পুরোপুরি আবার আমি বলছি যে সেই স্বর্গরাজ্য না পৌঁছলেও আমি মনে করি যে কিছুটা হলেও এই তদন্ত সংস্থাগুলো কিছুটা স্বাধিকার পেয়েছে, রিলেটিভ অটোনমি পেয়েছে, অন্তত আমার তাই মনে হয়। চমৎকার রিলেটিভ অটোনমি মানবেন উদয়নবাবু? রিলেটিভ অটোনমি পেয়েছি কিনা জানি না, তবে মানে সমগ্র এই যে নাটকটা মঞ্চস্থ হচ্ছে তার থেকে একটা কথা বলা যায় যে মানে সেই ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় লেখে না, মানে ওষুধ দুটোই, একটা হচ্ছে প্যারাসিটামল আর একটা হচ্ছে রিপিটল। মানে রিপিটল মানে আগের যে প্রেসক্রিপশন গুলো ছিল রিপিটল, হ্যাঁ এই হচ্ছে দুটো ওষুধ, প্যারাসিটামল আর রিপিটল। তো ওই নাটকটা এখানে রাজ্য পুলিশ মানে রাজ্য পুলিশ মানে সিআইডি আর সিবিআই, ওই যেটা বিমলদা বললো প্যানেশিয়া, সিবিআই গেলেই সব হয়।
সেটা মানে সিবিআই বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে পেরেছে, বহু ক্ষেত্রে পারেনি। এখন কোর্ট মনিটরড সিবিআই, কোর্টেও যে অনেক ক্ষেত্রে সমস্ত মামলা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, দোষীরা শাস্তি পেয়েছে, সেরকম তো আমরা দেখিনি। এই প্রসঙ্গে একটা লাইন শুধু বলি, রিসেন্টলি একটা সিবিআই রিপোর্ট জমা দিয়েছে, সিবিআই এর কর্তাই বলছেন যে রিপোর্টটা অন্যরকম হলে সরকার খুশি হতো। সাধারণ মানুষের মধ্যে এই চাহিদাটা আছে বলেই লোকপালের আইডিয়াটা এসছে, সাধারণ মানুষের মধ্যে এই চাহিদাটা আছে বলেই জনলোকপালের আইডিয়াটা এসছে, ফলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আজকে সাহারা কর্তার ক্ষেত্রে যেটা হয়েছে, সেই ক্ষেত্রে একটা কথাই বলা যায় যে আমাদের ভারতবর্ষ কেন সর্বত্রই যেখানে লিবারাল ডেমোক্রেসি আছে, যেখানে এখনো সেরকম ভাবে পার্টি বা স্টেট অলিগার্কি চাপানো হয়নি, সেখানে একটা কথাই বলা যায় যে 99 জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায়, একজনও যেন নিরপরাধ শাস্তি না পান। এইটা এখানে কিন্তু বলা হয়, কিন্তু এখানে যেটা বলা যায় বেরিয়ে যাচ্ছে সাহারা কর্তার গায়ে কালি ছেটানোটাকে আমি নিশ্চয়ই অন্যায় বলবো, কিন্তু তার সাথে এটা যেটা বিমলদা বলছিলেন, সামগ্রিকভাবে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা এবং এই রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থার প্রতি একটা তীব্র অনাস্থা সাধারণ মানুষের মধ্যে এখনো আসেনি। একটাই কথা, কিন্তু একটা কথা উঠবে এখন এই দুটো পরপর দেখানোর পরে। একটা কথা শোনো, তুমি বলে সুব্রতর সাহারা, সারদায় কাহারা, এটাই হচ্ছে আজকে কার মূল মন্ত্র। আচ্ছা, মাতন সিং কোন দলে? শুনো, মাতন সিং এর নাম দেখলাম না। মাতন সিং না ভাই, রাজ্য সরকার কথা চাই কাহারা। সিবিআই আসলে একেবারে সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনার হ্যাঁ প্লিজ, শুধুমাত্র একটা জিনিস বলার আছে, আজকে এটা দুর্ভাগ্যের ভারতবর্ষের ক্ষেত্রে যে শুধুমাত্র দল পরিবর্তন করলেই তার অতীতটা বদলে যাচ্ছে। 17 বছর বিজেপির সঙ্গে একসঙ্গে সংসার করে শান্তিপূর্ণ সহাবস্থান করে নীতিশ কুমার আজকে সেকুলার, আর এ রাজ্য থেকে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে উল্টোটাও বলো যে নরেন্দ্র মোদীর এবং গুজরাট দাঙ্গায় তার ভূমিকা নিয়ে যে প্রতিবাদ করে বেরিয়ে গেলেন ক্যাবিনেট থেকে রামবিলাস পাসওয়ান, তাকেও পাশে দেখা যাচ্ছে, সেই ছবিটাও থাকুক। একইভাবে প্রতিপক্ষ সমস্ত ছবি আপনাদের সামনে তুলতে থাকবে। এই অনুষ্ঠান শেষ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে শুধু একটা কথা বলবো যে আগামীকাল আমাদের পাওয়া খবর অনুযায়ী সকাল 10:30 নাগাদ আগামী লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হবে নির্বাচন কমিশন থেকে, সেই দিকেও আমাদের নজর থাকবে। সরাসরি সব খবর আপনাদের দেখাবো আগামীকাল সকালে, সেই নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। আপনাদের চোখ থাকুক এদিকে।